আসসালামু আলাইকুম সবাইকে। গুড ইভিনিং। আচ্ছা, ইটস 198, 199, 200 হলে আমরা শুরু করে দেবো। সো লেটস স্টার্ট। তো আমরা একটু রিক্যাপ করে নিই গত ক্লাসে যা শিখেছিলাম। সেটা হচ্ছে উপরের পার্টটাকে আমরা বলি স্টেম পার্ট। When referring to laughter in the first paragraph, the writer emphasizes উপরের পার্টটা স্টেম পার্ট, নিচের পার্টটা এবিসিডি হলো চয়েস পার্ট বা ব্রাঞ্চ পার্ট। স্টেম পার্ট মানে গাছের কাণ্ড যেমন মূল অংশ, জন্য কাণ্ড অংশ। এমসিকিউ একটা ট্রি বা গাছের মতো, এটা কাণ্ড অংশ, এটা শাখা প্রশাখা, জন্য এটা হলো স্টেম পার্ট, এটা হলো চয়েস বা ব্রাঞ্চ পার্ট। আমরা শিখেছি যে একটি চারটির ভিতরে আইএলটিএস রিডিং এ সবসময় চারটি থাকবে, সবসময় চারটি, কখনোই এর কমও না বেশিও না। তো তিনটি হবে রং উত্তর এবং একটি হবে সঠিক উত্তর। রং উত্তরগুলোরও প্যাটার্ন আছে, আমরা শিখেছি যে এগুলো অনেক চিন্তা ভাবনা করে সেট করা হয়। যেমন কি কি রং উত্তর ছিল? এক নাম্বার, নট গিভেন ইনসাইড দি প্যাসেজ, মানে প্যাসেজের ভিতরে এই ধরনের কথাই নাই, এরকম একটা চয়েস হয়তো থাকতে পারে, নাও থাকতে পারে, বাট কি কি থাকতে পারে এটা আমরা একটু মানে রিক্যাপ করে নেই, আমরা একটু মনে করে নিই। এক নাম্বার, প্যাসেজের ভিতরে এই ধরনের কোনো কথা ছিল না। রং উত্তরের বৈশিষ্ট্য বলছি, কিন্তু রং উত্তরগুলোর বৈশিষ্ট্য বলছি, যেটা সঠিক সেটা তো বাদই, এটা পরে আসছি। তাহলে প্যাসেজে এই ধরনের কোনো কথা নাই। দুই নাম্বার, ইররিলেভেন্ট, অপ্রাসঙ্গিক, কিন্তু অপ্রাসঙ্গিক বলতে কি বোঝাবে? এটি তিন নাম্বার না, দুইয়েরই ব্যাখ্যা। ইররিলেভেন্ট বা অপ্রাসঙ্গিক বলতে বোঝাবে পার্টলি ম্যাচ, অর্থাৎ কিছু অংশ ম্যাচ করে বাকি অংশ মিলে পুরোটা এই ধরনের কথা বলা নাই, বাট আংশিক বলা আছে, সেটিও রং উত্তর, এটিও ডজ। তিন নাম্বার, নেগেশন, নো, নট, ডোন্ট, ওন্ট, এগুলা, অথবা নেগেশন, তিন নাম্বারই হচ্ছে নেগেশন অথবা, মানে অথবা পরটা চার নাম্বার না, তিন নাম্বার হচ্ছে নেগেশন অথবা অ্যান্টোনিম, মানে উল্টায় দেওয়া আর কি, প্রতিশব্দ। তাহলে নেগেশন করলে উল্টায় যায়, অ্যান্টোনিম দিলে উল্টায় যায়। প্রথমটি হচ্ছে এমন একটি চয়েস যেটি রং উত্তর, এরকম কোনো কথা প্যাসেজের ভেতরে দেওয়া হয়নি। দুই নাম্বার কি? পার্টলি ম্যাচ, যাকে আমরা ইররিলেভেন্ট বলছি, সেটিও রং উত্তর। তিন নাম্বার রং উত্তরের নমুনা নেগেশন, নো, নট, ডোন্ট, ওন্ট, এগুলো, অথবা প্রতিশব্দ, একটি শব্দের প্রতিশব্দ হয়ে গেছে, বাকিগুলো সিনোনিমাস আছে, তাহলেও এটি রং উত্তর। চার নাম্বার যেটি ছিল সেটি হচ্ছে সবচাইতে মানে কঠিন শয়তান, যেটি রং উত্তরের মানে বস, সেটি হচ্ছে হুবহু চয়েসটি আমরা পাবো। হুবহু মানে হচ্ছে গিয়ে মানে সিনোনিমাসলি অথবা হুবহু, মানে একই মিনিং, কিন্তু শুধুমাত্র চয়েসটুকু একই মিনিং, উপরের সাথে ম্যাচ করলে এটার উত্তর হয় না। তাহলে এক্স্যাক্টলি স্টেটেড ইন দি প্যাসেজ, আর রং চয়েস, চয়েসের পার্টটুকু অনলি, বাট স্টেম পার্টের সাথে ম্যাচ করে না। হ্যাঁ, অন্য প্রসঙ্গে ওই কথাটি বলা হয়েছে। তাহলে এই হলো রং উত্তরের নমুনা। আর সঠিক উত্তর যেটা নমুনা, সেটা কি হবে? যেই শব্দগুলো সিনোনিমাস হওয়া সম্ভব, একটি দুটি শব্দ সিনোনিমাস হলেই বেশিরভাগ ক্ষেত্রে স্টেম পার্টের সাথে এটি কানেক্টেড হয়ে উত্তর হয়ে যায়। তো এই ছিল আমাদের মোটামুটি লার্নিং। এখন আমরা আরেকটি জিনিস, মানে আমি শিখিয়েছিলাম লাস্টে, ওই যে আমাদের গত ক্লাসে ইলেকট্রিসিটি বা কারেন্ট যাওয়ার আগে, সেটি হচ্ছে যে স্টেম পার্টেরও একটি দুটি কিওয়ার্ড বা সিগনিফিকেন্ট ওয়ার্ড দাগাতে হবে, যেই কারণে স্টেম পার্টটি নির্দিষ্ট হবে, এবং প্রতিটা চয়েস পার্টেরও দু একটি শব্দ আমাকে দাগাতে হবে বা নোট করতে হবে মনে মনে, মেন্টাল নোট, অথবা যদি আমরা কাগজে কলমে পরীক্ষা দিই তাহলে গোল দাগ দিয়ে ফেলতে হবে। তাহলে এখন আর ফাইনাল অ্যাপ্রোচটা কি হবে? যেহেতু চারটির ভিতরে তিনটি ভুল, অতএব 75%, চারটির ভিতরে তিনটি মানে 75%, 75% চিন্তা রাখতে হবে কিভাবে বাদ দেওয়া যায়। ওই যে রং উত্তরের যে নমুনা আছে, ওই নমুনা অনুযায়ী কিভাবে বাদ দেওয়া যায়। তো যত বাদ দেবো আমরা, তত সঠিক উত্তরের কাছাকাছি যাব। যদি দুটো বাদ দিয়ে দিতে পারি, তাহলে চারটির ভিতর থেকে একটি হওয়ার সম্ভাবনা 25%, দুটোর ভিতর থেকে একটি হওয়ার সম্ভাবনা 50%। সো দ্য প্রবাবিলিটি অফ দি কারেক্ট অ্যান্সার ইনক্রিজেস অ্যাজ ইউ ক্যান এলিমিনেট মোর অ্যান্সার্স। অর্থাৎ আপনি যত বেশি অ্যান্সার বাদ দিতে পারবেন কনফিডেন্টলি, তত বেশি আপনি সঠিক উত্তরের কাছাকাছি এগোতে থাকবেন। তাহলে প্রসেস অফ এলিমিনেশন আমার 75% মনের ভিতরে রাখতে হবে, আর 25% ইন দ্য ব্যাক অফ দ্য মাইন্ড, যেটা আমরা উল্টা করতাম, যে টোটালটাই সঠিক উত্তরটা খালি বের করার চেষ্টা করতাম, উল্টাই দেবো। 75% বা মূল ধান্দা হবে মানে বেঠিক উত্তর বোঝার জন্য। কখনো কখনো এমন হবে, আপনার এই কথাটা মনে মনে নোট রাখেন অথবা লিখে ফেলেন, কখনো কখনো এমন হবে যে আমি সঠিক উত্তর বুঝতেই পারছি না, কিন্তু দেখা যাবে যে তিনটি বেঠিক কেটে দিতে পারছেন, তখন না বুঝেও যেটা বাকি রইলো সেটা উত্তর ছাড়া গতি হয় না। এটা হচ্ছে টাফ কোয়েশ্চেনের জন্য মানে 75% এলিমিনেশন। তো একটা প্রশ্নের ক্ষেত্রে এরকম হতেই পারে, আপনার যদি 6টা প্রশ্ন থাকে বা 5টা প্রশ্ন থাকে, একটা প্রশ্ন এরকম মানে 3টা এলিমিনেট করে একটা না বুঝেও উত্তর হতে পারে। এই লাস্ট কথাটা কি বোঝা গেছে? আপনার সবসময় 3টা আপনি এলিমিনেট করতে পারলে তো একটা তো না বুঝেই হতো, কিন্তু আমি বলেছি এটি রেয়ার কেস, যেই ক্ষেত্রে প্রশ্নটা মানে উত্তরটা বেশি ঘোরালো পেঁচানো থাকে, সেই ক্ষেত্রে আসলে আপনাকে এলিমিনেটের সুযোগটা বেশি দেওয়া হয়। এই জন্য এলিমিনেটের মানে অভ্যাসটা থাকলে আপনার সঠিক উত্তরের দিকে আগানোর টেন্ডেন্সি বা পসিবিলিটি বেড়ে যায়। ঠিক আছে, আমরা একটু দেখি। যেমন এখানে when referring to laughter in the first paragraph,
দ্য রাইটার এমফেসাইজেস, তাহলে নতুন শব্দ হচ্ছে আমাদের এমফেসাইজ। এখন খেয়াল করে দেখেন তো, ওয়েন এটা একটা ক্লজ মার্কার, রেফারিং টু লাফটার, এই টোটাল ব্যাপারটা হচ্ছে লাফটার, তো লাফটার তো আমার এস এর বিষয়ই। তাহলে এই প্রশ্নের জন্য কি ফার্স্ট প্যারাগ্রাফ আমাকে লোকেশন বলে দিচ্ছে, দ্য রাইটার, রাইটার তো আছেই, নতুন শব্দ শুধু আসছে এমফেসাইজেস। তাহলে রাইটার জোরপূর্ণ ভাবে কোন বিষয়টি বোঝাতে চেয়েছেন। এখন দেখি, যখন কমন থাকবে এই কমন শব্দটাকে বাদ দিবেন আসলে, কারণ ইটস 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 এই চারটাকে উচ্চারণ করতেও মনে মনে সময় লাগে। যখন দেখলেন ইটস, তার মানে ইটস মানে লাফটার, সো এটাকে পকেটে ভরে ফেলেন। তাহলে আমরা বলবো ইম্প্যাক্ট এবং ল্যাঙ্গুয়েজ। দেখা গেল লাফটার এবং ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু ল্যাঙ্গুয়েজের উপরে ইম্প্যাক্ট বলা নাই, অথবা ইম্প্যাক্ট আছে ল্যাঙ্গুয়েজের উপরে ইম্প্যাক্ট না, অন্য কিছুর উপরে ইম্প্যাক্ট। তো তখন কি হবে? ইররিলেভেন্ট বা পার্সিয়াল অ্যান্সার হবে। ইটস ফাংশন অন হিউম্যান কালচার। একইভাবে হিউম্যান কালচার, হিউম্যান কালচারের ফাংশন, এই দুটি শব্দ মিলে যা বোঝালো সেইটা রাইটার বুঝিয়েছেন কিনা, নাকি হিউম্যান কালচার আলাদা বলেছেন এবং ফাংশন অন্য শব্দের সাথে মিলে বলেছেন। ইটস ভ্যালু টু সাইন্টিফিক রিসার্চ, ইটস মানে লাফটার। তাহলে সাইন্টিফিক রিসার্চে লাফটারের গুরুত্ব এটা উল্লেখ করেছেন কিনা, নাকি সাইন্টিফিক রিসার্চ একদিকে বলেছেন আবার লাফটারের সাথে সম্পর্ক নাই, অন্য কথা বলতে গিয়ে সাইন্টিফিক রিসার্চ বলেছেন, সেটা হলে তো আবার রং উত্তর হবে। ইটস ইউনিভার্সালিটি ইন অ্যানিমাল সোসাইটিস। ইউনিভার্সালিটি বলতে কি বোঝায়? মানে কোনো ব্যতিক্রম নাই, এটা কিন্তু অ্যাবসলিউট ওয়ার্ড, এটা কিন্তু অ্যাবসলিউট ওয়ার্ড ইউনিভার্সালিটি, অর্থাৎ অ্যানিমেল সোসাইটির ভিতরে সবার মাঝে হাসি বর্তমান বা হাসির বৈশিষ্ট্য একই। ইউনিভার্সালিটি মানে সার্বজনীন। তো সার্বজনীন যদি হয় তো তাহলে আমাকে এই শব্দটা চেক করতে হবে বা এইটার সিনোনিম চেক করতে হবে। এখন আমরা ভেতরে যাব এবং বলে দিয়েছে ফার্স্ট প্যারাগ্রাফ। তাহলে এখন ওই শব্দগুলো একটু মনের ভিতরে হালকা যদি থাকে, ওই যে লাফটার, সাইন্টিফিক রিসার্চ, হ্যাঁ, তারপরে ইউনিভার্সালিটি, এখন আমরা একটা জিনিস চেষ্টা করবো, আমরা এলিমিনেট করার চেষ্টা করব। Humans start developing a sense of humor as early 6 weeks old when babies begin to laugh and smile in response to stimuli. আপনি মানে বোঝার চেষ্টা করবেন না। একজন বলেছিলেন যে পুরোটা পড়তে হবে কিনা, আমি বলছিলাম পুরোটা পড়তে হবে না, আমরা স্ক্যানিং স্কিমিং ওরকম। তাহলে স্কিমিং করবো আমরা কি, ওই যে চয়েস পার্টে যে শব্দগুলো ছিল সেই ধরনের শব্দ থাকলে বোঝার চেষ্টা করবো, আদারওয়াইজ নট। লাফটার ইজ ইউনিভার্সাল, এই যে পাইছি একটা। আপনার কিন্তু চারটা মনে রাখার দরকার নেই, আপনার মাইন্ড অটোমেটিক্যালি ম্যাচ করবে। হিউম্যান মাইন্ড ওয়ার্কস ইন ম্যাচিং মেথড রাদার দেন লিস্টিং মেথড, বুঝিয়েছিলাম আমি। আপনাকে যদি বলা হয় চারটা শব্দ কি ছিল, আপনি প্রডিউস করতে পারবেন না, কিন্তু এখানে এসে বুঝলে, এখানে এসে বুঝবেন কোনটা ছিল আর কোনটা ছিল না, মানে কম্পেয়ার করলে। তাহলে ইউনিভার্সাল ছিল, কিন্তু আমার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল ইটস, ইটস মানে লাফটারের, হাসির, ইউনিভার্সালিটি অ্যাক্রস অ্যানিমেল সোসাইটি, তার মানে সব পশুদের মাঝেই লাফটারের সার্বজনীনতা, তার মানে সব পশুই হাসে। লাফটার ইজ ইউনিভার্সাল অ্যাক্রস অল হিউম্যান কালচার। তাহলে এটা কি মিলছে? আমার চয়েসের সাথে কি মিলছে? ইয়েস নো লিখেন, ওয়াই এন লিখেন, মিলে নাই। আমাকে বলছে অল এনিম্যাল। আরো আরো বলি, ইয়েস নো নট গিভেন শিখাইছিলাম, মানে যে প্যাসেজে যদি জেনারেলাইজ প্যাসেজে যদি জেনারেলাইজ থাকে আর কোশ্চেনে স্পেসিফিক থাকে তাহলে নট গিভেন, নট গিভেন মানে রং, এখানে এখানে নট গিভেন মানে রং। কিন্তু যদি মানে এইখানে মানে কোশ্চেনে জেনারেলাইজ থাকতো তাহলে আমরা নিতে পারতাম। তাহলে ওখানে আছে অল এনিমেল আর এখানে আছে শুধু হিউম্যান, তাহলে একটা স্পেসিফিক, ও আচ্ছা ঠিক আছে, ওখানে জেনারেলাইজ আছে, না এখানে আছে স্পেসিফিক আর ওখানে আছে জেনারেলাইজ, ফাইন। কিন্তু এখন দেখি যে যদি এমন হয়ে যায় যে অ্যানিমেলের ক্ষেত্রে লিমিটেড, তো তাইলে তো উল্টা হয়ে যাবে মিনিং। অ্যান্ড ইভেন এক্সিস্টস ইন সাম ফর্ম অফ র্যাট, শিমস এন্ড বনোবোস। তাহলে সব অ্যানিমেলের মাঝে আছে নাকি কিছু অ্যানিমেলের মাঝে আছে? বলেন, সাম। তো তাহলে কি ইউনিভার্সালিটি হয়েছে না হয় নাই? ইউনিভার্সালিটি হয়েছে না হয় নাই? হয় নাই। দেয়ারফর, দেয়ারফর কোন চয়েস বাদ? বলেন কোন চয়েস বাদ? আমরা একটু ধীরে ধীরে শিখবো, অসুবিধা নাই। ডি বাদ, ডি এলিমিনেটেড। এই যে আমরা উত্তর খোঁজার চেষ্টা করি এই কারণে উত্তর পাই না, কারণ এলিমিনেট করার চেষ্টা করি না। ক্লিয়ারলি এইটুকু পরে প্রথম লাইন কোনো বোঝার চেষ্টা করি নাই, কারণ ওই ধরনের কোনো শব্দই পাই নাই, চয়েসের কোনো শব্দের মতো কোনো শব্দ বা সিনোনিমাস কোনো শব্দ পাই নাই। দ্বিতীয় লাইনে এসে ইউনিভার্সাল পাইছে, এই জন্য বুঝছি, আমি বুঝছি ডি বাদ। Like other human emotions and expressions, laughter and humor provide psychological scientists with rich resources.
তাহলে লাফটার এবং হিউমার কি করে সাইকোলজিক্যাল সায়েন্টিস্ট, উপরে লেখা আছে ফাইন্ডিংস অফ সাইকোলজিক্যাল সায়েন্টিস্ট, যেটা হ্যাভিং এ লাফের মূল বিষয়। তাহলে এটা উত্তর হইতে পারে, দেখেন, এবং এটা সিনোনিমাসলি আছে, কারণ এখানে রিসার্চ বলে নাই বাট সাইকোলজিক্যাল সায়েন্টিস্ট বলছে, এবং এখানে ফাইন্ডিংস বলাতে সো দিস ইজ নাথিং বাট রিসার্চ উইথ রিচ রিসোর্সেস। তার মানে যে ফর স্টাডিং, এই স্টাডি মানে কি বলেন, এই স্টাডি মানে কি, এই যে ফর স্টাডিং, এই স্টাডি মানে কি, এই স্টাডি মানে রিসার্চ। রিসার্চের দুইটা ইংলিশ, একটা স্টাডি করা, মানে স্টাডি দুইটা অর্থ, একটা হলো গিয়ে অধ্যয়ন করা আর একটা হচ্ছে গবেষণা করা। সো দেয়ারফর এইখানে সিনোনিম পাওয়া যাচ্ছে, রিসার্চের সিনোনিম স্টাডি, তারপরে সাইকোলজিক্যাল সায়েন্টিস্ট, কাজে এইটা উত্তর হতে পারে অন কন্ডিশন দ্যাট অন্যগুলোও এলিমিনেট হবে অথবা এইটা শিওরলি মিলে যাবে যে কোনো একটা। রেঞ্জিং ফ্রম দি ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, তাহলে এখানে এই যে রিসার্চের রেঞ্জ বলেছে ল্যাঙ্গুয়েজ টু দ্য নিউরোসায়েন্স অফ সোশ্যাল পারসেপশনস, কিন্তু লাফটারের ইম্প্যাক্ট অন ল্যাঙ্গুয়েজ বলছে নাকি বলে নাই বলেন তো? ইম্প্যাক্ট অন ল্যাঙ্গুয়েজ, লাফটারের ল্যাঙ্গুয়েজের উপরে প্রভাব, সেটা বলেছে না, বলে নাই। রিসার্চের জন্য এর রেঞ্জ বলছে। সো দেয়ারফর ওই যে ইয়েও বাদ, ইম্প্যাক্ট অন ল্যাঙ্গুয়েজও বাদ। আর যেহেতু ফার্স্ট প্যারা বলছে, কাজেই আর পড়ার দরকার নাই। এখন আসি কিভাবে আমি শিওর হব। ইটস ইম্প্যাক্ট অন ল্যাঙ্গুয়েজ বাদ, ফাংশন ইন হিউম্যান কালচার বাদ, কারণ হিউম্যান কালচারের কথা বলছে ওই যে ইউনিভার্সাল বলতে গিয়ে, কিন্তু ল্যাঙ্গুয়েজের ফাংশন ইন হিউম্যান কালচার, এই ফাংশন এবং হিউম্যান কালচার মিলে বলে নাই, এমনকি ফাংশনের কোনো সিনোনিমও ছিল না। দেয়ারফর বি বাদ। ইউনিভার্সালিটি ইন অ্যানিমাল সোসাইটি ইজ রং, কারণ সাম অনলি, এন্ড দেয়ারফর সি ইজ দি অনলি আনসার, তিনটে এলিমিনেট করবে। এখন আপনি যদি বলেন যে ওইটা আমাকে বুঝাই দিতে হবে যে কিভাবে ওইটা উত্তর হলো, তাহলে বললাম তো সাইন্টিফিক রিসার্চ স্টাডি, কিন্তু এটা আবিট টাফার হয়তো, এটা আমি স্বীকার করলাম, কিন্তু আপনি তিনটা যে এলিমিনেট করতে পারবেন আরো সহজভাবে, এবং সি আপনি কনফিউশন থাকলে উত্তর করতে পারবেন, এই বিষয়টা বোঝা জরুরি। কথা বুঝতে পেরেছি স্যার? এখন এইটার সাথে অভ্যস্ত হতে হবে, এটা প্রত্যেকটার ক্ষেত্রে এই লেভেল ডিফিকাল্টি হবে তা না, এইটা মানে বরং একটু কঠিনই ছিল, এর পরের গুলো দেখবেন যে আরো সহজ হয়ে যাবে। মানে এটার সাথে অভ্যস্ত হলে তখন আপনি দ্রুত চোখ বোলালে আসলে বুঝতে পারবেন। এখানে একটু দেখে নিলেন, দেখা নিলেন, ওই পাশে গেলে বুঝতে পারবেন। কারণ ওই পাশে যদি না বুঝেন, যদি না মনে থাকে, ইউ ক্যান অলওয়েজ কাম ব্যাক টু দি কোয়েশ্চেন, আবার কোশ্চেনে আসেন, বাদ দিতে থাকেন। তাহলে এটাকে মানে দুইটা স্টেজ, একটা হলো অ্যানালাইসিসটা বোঝা, এক নাম্বার নিয়ম বোঝা, দুই নাম্বার অ্যানালাইসিসটা বোঝা, তিন নাম্বার প্র্যাকটিস করে এটাকে স্পিড আপ করা। এক নাম্বার নিয়ম শেখা, দুই নাম্বার অ্যাপ্লাই করতে পারা টাইম ছাড়া, তিন নাম্বার টাইম স্পিড আপ করা। আচ্ছা, এখানে একটা দেখার বিষয় আছে, আপনি দেখেন এইসব বিষয় কেউ খেয়াল করে না, প্রত্যেকটা স্টেম পার্ট খেয়াল করেন আপনি, জাস্ট প্রত্যেকটা স্টেম পার্ট খেয়াল করবেন। ওয়েন রেফারিং টু লাফটার ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, তার মানে প্রথম প্যারাগ্রাফ আমাকে লোকেশন দিয়ে দিয়েছে, দ্বিতীয়টাতে চার্লি ডগলাস সি আর ডি বড় হাতের দিয়ে লোকেশন দিয়ে দিয়েছে, তৃতীয়টাতে সান্টা ক্রুজের মাধ্যমে, এই যে সান্টা ক্রুজের এস বড় এবং ক্রুজের সি বড়র মাধ্যমে লোকেশন দিয়ে দিয়েছে। তাহলে প্রথমটা প্যারাগ্রাফ বলে দিয়েছে, দ্বিতীয় দুইটায় 28-29 স্ক্যানের সুবিধা দিয়ে লোকেশনে হেল্প করেছে, তিন নাম্বারটাও স্যান্ডিয়াগো দিয়ে স্টেম পার্টে স্ক্যানের সুবিধা দিয়েছে, এবং ফার্স্ট সেটটা এবং লাস্ট সেটটা দেখেন, ফার্স্ট সেটটা বলছে ফার্স্ট প্যারাগ্রাফে, আর এই লাস্টের প্রশ্নটা বলছে ফিফথ প্যারাগ্রাফে, মাঝখানের তিনটা স্ক্যানের সুবিধা। এর মানেটা কি? এর মানেটা কি? আপনাকে তো হেল্প করে দিচ্ছে, তাহলে হেল্প যেমন করছে, একই সাথে কেমব্রিজ ইউনিভার্সিটি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে দেখায় দিলাম কোন জায়গায় আছে। শুনেন, দেখায় দিলাম কোন জায়গায় আছে, 1 থেকে 5-এর ভিতরে আছে, তো বলেই দিছে। ইনডাইরেক্টলি কি বলছে? ইনডাইরেক্টলি আপনাকে এক নাম্বার হেল্প করছে। সবসময় ইন্টারন্যাশনাল এক্সামে ব্যালেন্সিং ফ্যাক্টর থাকবে। ব্যালেন্সিং ফ্যাক্টর মানে একদিকে সহজ, আরেকদিকে তার ভিতরে একটা ডিফিকাল্টি লুকায় থাকবে। সহজ কি? লোকেশন দিয়ে দিছে। ডিফিকাল্টি কি? ডিফিকাল্টি হচ্ছে লোকেশন বলে দিলাম, তাও পারলে উত্তর বাইর করে দেখা। কথা বুঝতে পারছেন? ইজন্ট ইট এ চ্যালেঞ্জ? কেমব্রিজ ইউনিভার্সিটি আপনাকে লোকেশন দিয়ে দিচ্ছে, তারপরেও বলে দিচ্ছে, মানে তারপরে তাহলে ভাবটা এরকম না যে বলে দিলাম লোকেশন, তারপরেও পারলে বাইর কর, ভিতরে প্যাচ মারা আছে। এখন এইটা যদি টের না পাই যে লোকেশন যখন দিয়ে দিচ্ছে তখন ভেতরে প্যাচ মারা থাকে, তাহলে তো আপনি মেন্টালি প্রিপেয়ার্ড না। আর যদি উপরে লোকেশন না থাকে, তাহলে নিচের প্যাচ কম থাকে। এটাকেই বলে ব্যালেন্সিং ফ্যাক্টর। ইন্টারন্যাশনাল এক্সামের কোয়েশ্চেন বানানোর ব্যালেন্সিং ফ্যাক্টর একটা রুল আছে, ব্যালেন্স করতে হবে। একদিকে ডিফিকাল্টি দিলে অপরদিকে কিছু সহজতা দিতে হবে। একদিকে সহজ হলে ডাল মে কুচ কালা হয়, ভিতরে কোনো ডিফিকাল্টি আছে। ওই যে ব্রিটিশ বুদ্ধি,
তার মানে যখন আপনাকে লোকেশন দিয়ে দিবে এত ফুর্তির কোনো কারণ নাই, তখন একটু কেয়ারফুল হতে হবে, ঠিক আছে? আর যদি এমন হয় যে লোকেশন দেওয়া নাই, মন খারাপ করার কোনো কারণ নাই, আপনি চিন্তা করবেন যে লোকেশনটা পাইলেই উত্তর মোটামুটি পাওয়া যাবে। আসলে যা ভাবি আমরা তার উল্টা, দেখছেন, প্রত্যেকটা বিষয় তার উল্টা। এই জন্যই আমরা খারাপ করি পরীক্ষায়, এই বিষয়গুলো না জানার কারণে। কোশ্চেন মেকারসদের সাইকোলজি। ফাইন, এখন পরবর্তী দিনটা আমরা স্ক্যান করে বের করব। হোয়াট ডাজ দ্য রাইটার, রাইটার মানে আমাদের প্যাসেজের রাইটার, সাজেস্ট অ্যাবাউট চার্লি ডগলাস। তার মানে রাইটার এখানে তাহলে দুজন মানুষ, একটা হচ্ছে যিনি লিখেছেন তিনি রাইটার, তিনি আবার লেখার ভেতরে চার্লি ডগলাস নামের একজনকে উল্লেখ করেছেন। তার সংক্রান্তে কি বলেছেন? তাহলে সবগুলো যেহেতু হি আছে, এই হিটাকে রাইটার নাকি চার্লি? রাইটার নাকি চার্লি? চার্লি, রাইট, চার্লি ডগলাস, সিডি। ফাইন, তাহলে হি, তাহলে মনে মনে হি এর লোড বাদ দিলাম। আন্ডারস্টুড দ্য ইম্পর্টেন্স অফ এনজয়িং হিউমার ইন এ গ্রুপ সেটিং। এখানে আমার কোন শব্দটা আমার রচনার শব্দ বলেন তো? মানে গরুর রচনার গরু কোনটা? গরুর রচনার প্রত্যেক প্যারাতেই গরু থাকবে। এখানে কোন শব্দটা কমন শব্দ? এই যে হিউমার, রাইট, হিউমার লাফটার একই জিনিস। তাহলে আমার নতুন শব্দ কি? নতুন শব্দ কি? গ্রুপ সেটিং। গ্রুপ সেটিং, তার মানে সিঙ্গেল না, গ্রুপ সেটিং। তাহলে হিউমারটাকে সবাই মিলে এনজয় করতে হবে, গ্রুপ, হ্যাঁ, ইন এ টিম, গ্রুপ। ফাইন, তাহলে এর জন্য আমরা নিলাম গ্রুপ সেটিং। দেখছেন যে এত লম্বা কথাকে কিভাবে ছোট করে ফেলতে হয়, এর জন্য নিলাম গ্রুপ সেটিং। আচ্ছা, এই বিলিভ দ্যাট, বিলিভ তো এটা তো বুঝছি, এটা এটা নতুন শব্দ না। টিভি ভিউয়ার্স এট হোম নিডেড টু বি টোল্ড ওয়েন টু লাভ। তাহলে টিভি ভিউয়ার্স and told when to laugh, তার মানে যারা টিভি দেখে তাদেরকে নাকি বলে দিতে হয় যে কখন হাসতে হবে। যারা টিভি ভিউয়ার্স তাদেরকে নাকি বলে দিতে হয় কখন হাসতে হবে। এটা মানে সাউন্ডস ননসেন্স, যদি আমরা পড়েই বের করব। তারপরে একটা ধারণা রাখলাম যে দিস চয়েস সিমস ননসেন্স। বাদ দেবো না আগে থেকে, দেখে আর কি, মানে চিন্তা করলাম যে এটা আগে থেকেই বাদ দেওয়ার মতো, জাস্ট চেক করে কনফার্ম করবো। He wanted his shows, মানে চার্লি ডগলাস তাহলে শো করতো, উনি শো করতেন, shows to appeal to audiences across the social spectrum। তার মানে উনি চাইতেন যে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে তার এটা আপিল করুক। একটু স্যার, আমার একটু জরুরি অফিসিয়াল কল আসছে। Okay, so he wanted his shows to appeal to audiences across the social spectrum. তাহলে appeal audience and social spectrum. Appeal audience and social spectrum. Preferred shows where audiences were present in the recording studio. আচ্ছা, তার মানে হচ্ছে প্রেজেন্ট, এই যে অডিয়েন্স প্রেজেন্ট রেকর্ডিং স্টুডিও। এখন আমরা চার্লি ডগলাস খুঁজবো। যেটা উত্তর হবে শর্টে মনে রাখবেন, যেটা উত্তর হবে এটা সিনোনিমাসলি হবে, আর যেগুলো উত্তর হবে না পার্টলি ম্যাচ করবে কিছু আইডিয়া বা শব্দ। এই যে চার্লি ডগলাস, দেখি আপনারা একটু বের করার চেষ্টা করেন তো। এই যে টিভি, টিভি যেটা ছিল, ওই যে টিভি ভিউয়ারদেরকে বলে দিতে হতো, টিভি যখন বলছে তখন চার্লি ডগলাসই আসে নাই, তাহলে বিবাদ, বুঝে গেছে? টিভি তো চার্লি ডগলাসের প্রসঙ্গ আসার আগেই টিভি শেষ। ক্লিয়ার সবাই যে কেন কেন টিভি বাদ? এখন দেখি, চার্লি ডগলাস হেটেড ডিলিং উইথ দ্য আনপ্রেডিক্টেবল লাফটার অফ 5 audiences. So started recording his own laugh tracks. These were intended তার মানে এটা তার উদ্দেশ্য ছিল, এইম ছিল। তার মানে উদ্দেশ্য, এইম, অবজেক্টিভ, এগুলো তো আমাদের কি মূল মূল কথা না একটা? So these were intended to help people at, মানে চার্লি ডগলাসকে নিয়ে কথা হচ্ছে, at home feel like they were in a social situation such as a crowded theater. তাহলে এই লাফের বিষয়ে বলেছেন
যেটার উদ্দেশ্য ছিল যাতে করে মনে করা হয় যে তারা ক্রাউডেড থিয়েটারে ছিল। সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাহলে এইটার সিনোনিম যেটা সেটা উত্তর হতে পারে। এখন দেখি অন্যগুলা বাদ দেওয়া কিভাবে যায়। ডগলাস ইভেন রেকর্ডেড ভ্যারিয়াস টাইপস অফ লাফটার অ্যাজ ওয়েল এজ মিক্সচার অফ লাফটার ফ্রম মেন, উইমেন এন্ড চিলড্রেন। ওই যে সোশ্যাল স্পেকট্রাম বলছিল না, সেটাও তো মনে হচ্ছে সোশ্যাল স্পেকট্রাম। সোশ্যাল স্পেকট্রাম মানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তাহলে যে মেন, উইমেন, চিলড্রেন, এখন একটু চেক করব। ওই যে বলছিলাম না সব পার্ট মিলতে হবে, যেটা সিনোনিমাসলি হবে সব পার্ট মিলবে, আর যেটা পার্টলি ম্যাচ করবে সেটা উত্তর হবে না। তাহলে ধরলাম মেন, উইমেন, চিলড্রেন এটা সোশ্যাল স্পেকট্রামের সাথে মিলে গেছে, ধরলাম। দেখি এবার একটু চেক করি, মানে ওরা কিভাবে ডজ দেয় আমাদেরকে এটা শেখা দরকার। হি ওয়ান্টেড, তার মানে চার্লি ডগলাস চেয়েছিল হিজ শোজ টু আপিল দি অডিয়েন্সেস অ্যাক্রস দ্য সোশ্যাল স্পেকট্রাম। তার মানে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে তার শো যেন মানে কি হয়, মানে ঠিক মতো আপিল করতে পারে, তার শো যেন বিভিন্ন স্তরের মানুষের কাছে ইন্টারেস্টিং হয়, তাই তো? শোটা যাতে বিভিন্ন স্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। এখানে কি বলছে দেখি, বিভিন্ন স্তরের মানুষ কি আছে, মেন, উইমেন, চিলড্রেন, এটা কি শো এর ব্যাপারে বলছে নাকি? লাফটার ওয়াজ রেকর্ডেড, সরি এটা না, ডগলাস ইভেন রেকর্ডেড, একই যে ডগলাস ইভেন রেকর্ডেড ভ্যারিয়াস টাইপস অফ লাফটার। এটা বলেছে মেন, উইমেন, চিলড্রেনের বিভিন্ন ধরনের লাফটার রেকর্ড করেছে। তার শো মেন, উইমেন, চিলড্রেন সবার কাছে আপিল করবে, সেই কথা কি বলা হয়েছে নাকি বলা হয় নাই? দেখছেন কোথায় মারতেছে এটা, সেই কথা বলা হয় নাই, কোন জায়গায় প্যাচ মারছে। তাহলে এইখানে আমরা চিন্তা করি এটা কি স্পেকট্রাম হবে নাকি? স্পেকট্রামের জন্য এখন খেয়াল করবেন, জাস্ট পার্ট ম্যাচ করবেন, বোথ পার্ট ম্যাচ করবেন। স্পেকট্রাম সমান সমান মেন, উইমেন, চিলড্রেন। এখন দেখবেন শো এর আপিল আছে কিনা, শো এর আপিল নাই, রেকর্ড করা আছে, লাফটার রেকর্ড করা আছে। সো দেয়ারফর শুধু স্পেকট্রাম পার্ট মিলছে, বাকি পার্ট মিলে নাই, পার্টলি ম্যাচ, ইররিলেভেন্ট, বাদ। আচ্ছা তারপরে কি আছে, আর কোনটা বাদ দেওয়া যায় দেখি, আর তো কিছু নাই এখানে। সো দেয়ারফর এই যে কি বলছে ক্রাউডেড থিয়েটার, যেটা ইন্টেন্ডেড, এইম, ইন্টেন্ডেড মানে ওই উদ্দেশ্যে, কোনটা বলেন তো, কোন শব্দটা, কোন চয়েসের কোন শব্দটা, এই যদি আনসার হয় কোন শব্দটা আমরা ক্রাউডেড থিয়েটারের মতো পেয়েছি? গ্রুপ সেটিংস, রাইট। এবং বাকি অংশ মিলে বিকজ ইম্পর্টেন্স অফ এনজয়িং হিউমার, হি ইন্টেন্ডেড টু, ওইটাই উদ্দেশ্য ছিল, তাহলে ওইটাই তো ইম্পর্টেন্ট। তাহলে দুই অংশই মিলে, এক অংশ হচ্ছে ইম্পর্টেন্স অফ এনজয়িং হিউমার, আর একটা হচ্ছে গ্রুপ সেটিং। সো গ্রুপ সেটিং বলছে ক্রাউডেড থিয়েটার, আর হি ইন্টেন্ডেড টু ডু ইট বিকজ তাহলে ইম্পর্টেন্স অফ এনজয়িং, দুই পার্টি মিলছে, এন্ড দেয়ারফর এই ইজ দি অ্যান্সার। আগে আমরা সময় মানে কত দ্রুত করতে পারবো তা না, আগে আমরা ব্যাখ্যাটা বুঝি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে যা যা তোরে সময় দেওয়া হলো, মনে করেন কেমব্রিজ ইউনিভার্সিটি আমাদেরকে বলতেছে যা তোরে সময় দেওয়া হলো, তাও পারলে কর। সময় দিলেও যদি না পারি তাহলে স্পিড আপ করে করবো কি? সো মানে প্রথমে হচ্ছে সময় ছাড়া অ্যাকিউরেসি, অ্যাকিউরেসি অর্জন, যে সময় দিলেও পারবো তো। তাহলে প্রথমে হচ্ছে এই প্র্যাকটিস, তারপরে যখন দেখবেন অ্যাকিউরেসি হয়ে গেছে, মানে মোটামুটি আমি ব্যাপারটা এখন পারি, তখন আপনি স্পিড আপ করবেন। বাট একই সাথে অ্যাকিউরেসি এবং স্পিড আপ এই দুটো কোনোদিন পৃথিবীতে সম্ভব হয় না, এটা মনে রাখবেন, শুধু আইএলটিএস না, যে কোনো লার্নিং এ যখন নিউ লার্নিং হয়, কোনো অ্যাকিউরেসি এন্ড স্পিড আপ সাইমালটেনিয়াসলি নট পসিবল। ফার্স্ট অ্যাকিউরেসি দেন স্পিড আপ, এটা একটা থাম্ব রুল। এই জন্য আমরা একটু অ্যাকিউরেসি দেখছি এখন, আমরা এই উত্তরগুলো বের করতে পারি কিনা। হোয়াট মেক্স দ্য সান্তা ক্রুজ স্টাডি পার্টিকুলারলি সিগনিফিক্যান্ট? কোন শব্দটা স্টেম পার্টের কোন শব্দটা ইম্পর্টেন্ট? পার্টিকুলারলি বাদ দিলে হবে না, পার্টিকুলারলি সিগনিফিক্যান্ট। কেন পার্টিকুলারলি? দেখবেন যে আমি যখন বলবো ব্যাখ্যা, আপনার মাথায় নতুন চিন্তা আসবে, তাই তো এভাবে কেন চিন্তা করি না। পার্টিকুলারলি সিগনিফিক্যান্ট মানে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, এমন কি হতে পারে না? সান্তা ক্রুজ স্টাডির জন্য নিচের চারটেই সত্য, চারটেই সত্য, কিন্তু পার্টিকুলারলি সিগনিফিক্যান্ট বলতে বোঝায় একটি মাত্র, যেটি বিশেষভাবে ইম্পর্টেন্ট, তাহলে সেটির উল্লেখ থাকবে। তাহলে এই পার্টিকুলারলি শব্দটাই তো উত্তরটাকে পার্টিকুলার বা একটি করে দিবে।
এই জন্য স্টেম পার্টের নির্দিষ্ট শব্দ, যেমন আগে গ্রুপ সেটিং সিনোনিম পেয়েছি, কখনো কখনো জাস্ট কিওয়ার্ড, কখনো কখনো ভেরি সিগনিফিকেন্ট ওয়ার্ড, যেটা না খেয়াল করলে খালি বাংলা মানে না। এই যে পার্টিকুলারলি সিগনিফিকেন্ট এর মানে হচ্ছে মেবি অল ট্রু বাট ওয়ান ইজ পার্টিকুলারলি সিগনিফিকেন্ট। কাজে আমি তখন ওই বাকিগুলো এলিমিনেশন পদ্ধতিতে পাবো না, খালি পাবো কোনটা, 4 নাম্বার পদ্ধতিতে এলিমিনেট করতে পারবো। সবগুলাই হুবহু পাওয়া গেছে, কিন্তু স্টেম পার্টের পার্টিকুলারলি সাথে মিলে একটা, সবগুলাই ভিতরে হুবহু পাওয়া গেছে, এমনকি স্টেম পার্টের সাথে প্রায় মিলেও গেছে, কিন্তু পার্টিকুলারলি সাথে মিলে মাত্র একটা, নির্দিষ্টভাবে সিগনিফিকেন্ট, বিশেষভাবে সিগনিফিকেন্ট, যেটা রাইটার বিশেষভাবে উল্লেখ করেছে, এই জন্যই উত্তর একটা, ওই জন্যই বাকিগুলা ভিতরে থাকলেও উত্তর না। প্রশ্ন দেখে এই ধরনের একটু বিষয়গুলো যখন খেয়াল করবেন, আপনার ভিতরে একটা ডিফারেন্ট স্কিল আসবে, যেটা আপনাকে বাকি উত্তরগুলোকে এলিমিনেট করতে সাহায্য করবে এবং সঠিক উত্তরটিকে খুঁজে পেতে সাহায্য করবে। আচ্ছা, the various different types of laughter that were studied, different types of laughter যেটা স্টাডি করা হয়েছে সান্তা ক্রুজে, সেটা পার্টিকুলারলি সিগনিফিকেন্ট ছিল। তো লাফটার নিয়ে তো বিভিন্ন ধরনের লাফটার হবেই, তো যে আগে একটা অনুভূতি ক্রিয়েট করতে পারেন যে এইটা তো খুব একটা সিগনিফিকেন্ট বিষয় মনে হচ্ছে না, মানে আগে একটা অনুভূতি, এটার উপর উত্তর দেবো না, উত্তর তো ভেতর থেকেই দেবো, তারপরে আগে একটা ফ্রি একটা আইডিয়া কখনো কখনো করা যাবে, যেমন টিভির ব্যাপারে করা গিয়েছিল। ঠিক আছে, the similar results produced by a wide range of cultures, হ্যাঁ পার্টিকুলারলি সিগনিফিকেন্ট হতে পারে। বিভিন্ন ধরনের কালচারের মানুষ হাসি হাসি দিয়েছে, কিন্তু রেজাল্ট ছিল একরকম, সিগনিফিকেন্ট। The number of different academic disciplines involved, maybe, but B is more, মানে possible answer. The many kinds of people whose laughter was recorded, maybe. আপনি কিন্তু এখন এখান থেকেই সবগুলা পারবেন না, কিন্তু 29-এ কিন্তু বোঝাই যাচ্ছে যে বি মাইট বি মোর সিগনিফিকেন্স। কি বোঝা যাচ্ছে না? একটু ইয়েস নো লিখেন তো, অন্তত 29-এর জন্য তো বোঝা যাচ্ছে। সবগুলোর ক্ষেত্রে এটা হবে না, সবগুলোর ক্ষেত্রে আমি যা যা বলছি সবগুলোর ক্ষেত্রে ঘটবে না, কিন্তু আপনার একটা রেঞ্জ অফ অবজারভেশন থাকবে, কখন কোনটা কাজে লাগবে সেটা ব্যাগ থেকে বাইর করবেন। আপনার একটা ঝুলি থাকবে রেঞ্জ অফ অবজারভেশনের, এমসিকিউর জন্য, প্রতি টাইপের কোশ্চেনের জন্য। কখন কোনটা কাজে লাগে জানি না, বাট আমি আগে এটা ফেস করে আসছি। অন্য বিষয়ের উপরে হবে আমার নতুন 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 প্যাসেজ, নতুন প্রশ্ন, নতুন সেন্টেন্স হবে, বাট বিষয়টা হয়তো এই যে অবজারভেশন গুলা একই টাইপের থাকবে। অবজারভেশন বা এক্সপিরিয়েন্সের ঝুলিটা কমন পড়বে, টপিক কমন পড়বে না, কোয়েশ্চেন কমন পড়বে না। হ্যাঁ, মানে ওই যে প্যাচের ঝুলিটা কমন থাকবে। ঠিক আছে, ফাইন, সো লেটস চেক আপ। এবং পার্টিকুলারলি যেহেতু আছে, কাজে এইটা কোনো নির্দিষ্ট ভাবে তো বোঝা যাবে। সান্টা ক্রুজ, এই যে সান্টা ক্রুজ পাইছি, এইটুকের ভিতরে উত্তর। এখন আমাকে আপনারাই বলবেন যে কি বুঝলেন। চেক করেন তো বি উত্তর, বি উত্তর। আচ্ছা ধরেন আমি বললাম বি উত্তর, এখন আপনি আমাকে বলেন কি কারণে বি উত্তর। দ্য লাস্ট লাইন। আর পার্টিকুলারলি কেন? দি রেজাল্টস ওয়ার রিমার্কেবলি, যে পার্টিকুলারলি সিগনিফিকেন্ট, রিমার্কেবলি কনসিস্টেন্ট। দেখছেন, আমি বলছিলাম যে সিনোনিমের গন্ধ যখন পাবেন একটা বা দুইটা ওয়ার্ডের, যে সম্পূর্ণ চেঞ্জ করে দিছে কিন্তু একই টাইপের, বাকিটাও আসলে মানে চেক করার দরকার হয় না সময় না থাকলে। So the results were remarkably consistent. Worldwide people correct approximately 60% of the time. ঠিক আছে, তাহলে সিমিলার রেজাল্ট মানে কি, মানে 50%-এর উপরে গেলে ধরে নিচ্ছে যে যেহেতু বিশ্বের বিভিন্ন কালচার থেকে নেওয়া হয়েছে, তো 60% এর মানে সিমিলার, মোটামুটি সিমিলার রেজাল্ট। আর দেখি তো কালচার আছে কিনা। A team made up of more than 30 psychological scientists, anthropologists and biologists. আচ্ছা বলেন তো কেন ওই যে ডিফারেন্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সেটা কেন রং হয়েছে? এখানে আছে তো সায়েন্টিস্ট, অ্যানথ্রোপোলজিস্ট এন্ড বায়োলজিস্ট প্লেড দিস রেকর্ডিংস। ওই যে একটু আগে যে করেছিলাম চার্লি ডগলাসেরটা, বড় একটা লাইনের এক পার্ট ম্যাচ করে স্পেকট্রাম, মেন, উইমেন, চিলড্রেন, আরেক পার্ট হলো গিয়ে কি ওদেরটা রেকর্ড করছে, শো আপিলের কোনো বিষয় নাই। ঠিক একই রকম আমার প্রশ্ন ছিল সিমিলার রেজাল্ট বাই ডিফারেন্ট, মানে সিমিলার রেজাল্ট না, কি আছে দেখি একাডেমিকেরটা কি ছিল, দ্য নাম্বার অফ ডিফারেন্ট একাডেমিক ডিসিপ্লিন ইনভলভড, এইটা পার্টিকুলারলি সিগনিফিকেন্ট ছিল কিনা, এইটাও একটা ট্র্যাপ।
A team made up of more than 30 psychological scientists, anthropologists, and biologists then played these recordings to listeners from 24 diverse societies, from indigenous tribes to New Guinea to city dwellers in India and Europe. তার মানে এখানে ডিফারেন্ট কালচার এবং ডিফারেন্ট ডিফারেন্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ডের মানুষ নেওয়া হয়েছে। রেজাল্টটা ছিল সিমিলার, যেটা রিমার্কেবলি কনসিস্টেন্ট মানে পার্টিকুলারলি সিগনিফিকেন্ট ছিল। কিন্তু এইটা খালি বলছে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের নেওয়া হয়েছে, কিন্তু রেজাল্টের সাথে এইটা যদিও দুইটাই কানেক্টেড, কিন্তু বাদ দিলাম কেন? বাদ দিলাম হচ্ছে আমাকে বলেছে ওখানে পার্টিকুলারলি সিগনিফিকেন্ট নাকি নাম্বার অফ ডিফারেন্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ডস। এটা কি নাম্বার অফ ডিফারেন্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ড সিগনিফিকেন্ট বলছে, নাকি বলছে এই যে রেজাল্টটা? সো যেহেতু নাম্বার অফ মানে আমি যদি স্টেম পার্টের সাথে মিলাই, আবার বলি, আপনি যদি বলেন নাম্বার অফ ডিফারেন্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তাহলে স্টেম পার্টের পার্টিকুলারলি সিগনিফিকেন্টের সাথে আপনাকে যোগ দিতে হবে না? তার মানে দাঁড়াবে নাম্বার অফ একাডেমিক ব্যাকগ্রাউন্ডস আর পার্টিকুলারলি সিগনিফিকেন্ট। এই কথা আছে এখানে? স্টেম পার্টের সাথে মিলাইলে আসে না। তো দেয়ারফর এখানে মানে বিভিন্ন একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকলেও যে 4 নাম্বার তবুও আছে, কিন্তু স্টেম পার্টের সাথে পার্টিকুলারলি সিগনিফিকেন্ট বলে এইটাকে বলা হয় নাই, বলা হয়েছে রেজাল্টটা পার্টিকুলারলি সিগনিফিকেন্ট, যেটা ওই লাস্ট লাইনের সাথে ম্যাচ করে। ক্লিয়ার হয়েছে কিনা? এই 4 নাম্বারটা কিন্তু খুবই মারাত্মক ট্র্যাপ, যে আমি পাবো কিন্তু ওই পার্টিকুলারলি সিগনিফিকেন্টের সাথে মিলতেছে না, স্টেম পার্টের একটা অংশের সাথে মিলতেছে না। বুঝতে পেরেছি সবাই এটা, নাকি বুঝি নাই? ওকে ফাইন। পরেরটাতে যাই, স্যান ডিয়েগো স্টাডি। Which of the following happened in San Diego study? Some participants became very upset. কোন শব্দ নেব? তার মানে পার্টিসিপেন্টস কি মানে? তার মানে একটা যে স্টাডি হয়েছিল, কিছু লোকজনকে নিয়ে গবেষণা করা হয়েছিল, আপসেট এবং পার্টিসিপেন্ট আমরা ধরে নিলাম যাচ্ছে, গবেষণায় তো পার্টিসিপেন্ট থাকবেই। এক্সচেঞ্জ রোলস। আচ্ছা, এক্সচেঞ্জ রোলস মানেটা কি? ওই যে বলছিলাম যে খালি বাংলা অর্থ না বুঝে সিগনিফিকেন্স থাকলে, যদি এমন হয় বাংলা অর্থ বুঝছি কিন্তু ব্যাপারটা কি বুঝলাম না, তাহলে কিন্তু সামনে আগাবেন না, ব্যাপারটা বুঝে নিতে হবে। তার মানে পার্টিসিপেন্টদের নিশ্চয়ই ডিফারেন্ট রোল দেওয়া হয়েছিল, যে আমি এই এই রোলে অভিনয় করব বা এই রোলে হাসবো, তুমি ওই রোলে হাসবা। তারপরে তারা আবার চেঞ্জ করে নিছিল, এক্সচেঞ্জ করে নিছিল, তারপরে আবার এক্সচেঞ্জ করেছিল। যেমন ধরো যে আমি বড় লোক তুমি ফকির, অভিনয় করি, এখন যদি এক্সচেঞ্জ রোল হয় তাহলে কি হবে? নেক্সট টাইম হবো আমি ফকির তুমি বড় লোক, এটা বলে এক্সচেঞ্জিং রোলস। এখন বোঝা গেছে, ভিতরে না গেলেও ব্যাপারটা বোঝা গেছে এক্সচেঞ্জ রোল বলতে কি বোঝায়। পার্টিসিপেন্টরা তার মানে উভয়ই বা সবাই সব রোলই করেছিল, চেঞ্জ করে করে। পার্টিসিপেন্টস হু হ্যাড নট মেট বিফোর বিকেম ফ্রেন্ডস, তার মানে বিকেম ফ্রেন্ডস বা নিউ ফ্রেন্ডস নিতে পারে। নিউ ফ্রেন্ডস, হু হ্যাড নট মেট মানে নিউ, তার মানে এটাকে শর্ট করে ফেলতে পারে, নিজেও শর্ট করা যায়, নিউ ফ্রেন্ডস। আনএবল টু লাফ, লাফের এটাতে নাকি হাসতে পারে নাই, হতে পারে অনেকে ব্যর্থ হয়েছে। তাহলে আপসেট, এক্সচেঞ্জ রোলস, নিউ ফ্রেন্ডস এবং আনএবল টু লাফ। যেটি উত্তর হবে সেটি ইনডাইরেক্টলি থাকবে অথবা সিনোনিমাসলি থাকবে। স্যান ডিয়েগো। যখন এমসিকিউ এ একটা নির্দিষ্ট রুল শেখা দিই, যখন এমসিকিউ এ একটা বড় প্যারা থাকবে এবং ওই প্যারাতেই উত্তরটা থাকবে বলে ধারণা করা হচ্ছে, তখন যদি বড় প্যারা হয় তাহলে মাঝের পরে থেকে পড়বেন, মাঝের পরে থেকে পড়বেন। কেন বলেন? এটা খালি এখানে মিলানোর জন্য আমি বলছি উত্তর জানি দেখে না। রিজনটা কি? কে কে বুঝতে পেরেছে রিজনটা কি? আপনি যদি প্রশ্ন বানাতেন বড় একটা প্যারার ভিতরে একটা উত্তর আছে, আপনি তো সহজেই চাবেন শেষের দিক থেকে উত্তরটা দেই, যাতে করে প্রথম দিকে খাইটটা মরে এক পার্টি, শেষে গিয়ে পায় অলরেডি তার টাইম লস। 2 নাম্বার, আরেক পার্টি আছে শেষে গিয়ে পাবে না, কারণ প্রথম দিকে খেটে মরেই ও ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, ওইখানেই এক্সাম শেষ হয়ে যাবে। ভেরি সিম্পল এন্ড ক্লিয়ার লজিক। 1 নাম্বার টাইম কিলিং, 2 নাম্বার ফ্রাস্ট্রেশন ক্রিয়েটিং। ঠিক আছে? সো মাঝের থেকে লাস্টের দিক থেকে পড়বেন আর কি। যেমন এখানে 48 মিলটি এগুলো কিছু বোঝা যাবে না, তো এখান থেকে দেখলাম আমরা একটু, এটা আমাদের জানা থাকবে। একটি প্যারায় যদি উত্তর থাকে, কারণ এখানে তো মানে 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 আমরা দেখতে পাচ্ছি
মানে প্রথম প্যারাগ্রাফ, ফিফথ প্যারাগ্রাফ বলে দিচ্ছে, আবার প্রত্যেকটা প্যারায় একটি করে স্ক্যানেবল ম্যাটেরিয়াল বা বড় হাতের অক্ষর দিচ্ছে, যেখানে একটি করে উত্তর পাচ্ছি। কাজে এটাও তো তাই হবে বোঝা যাচ্ছে। কাজে বুঝে গেছি যে এইটাতেই উত্তর থাকবে একটা। এবং যেহেতু এটি বড় প্যারা, সেকেন্ড রুলে চলে আসবো বা স্পেশাল রুলে চলে আসবো, মাঝখানের পরে থেকে চেক করব, আমি খাটতে রাজি না। ক্লিয়ার স্যার? মনে থাকবে এখন থেকে। বড় প্যারা হলেই মিডের পরে থেকে 60% থেকে পড়া শুরু করবেন। 60% পাস, 40% থেকে মানে রেস্ট 40% থেকে পড়া শুরু করবেন। আচ্ছা, আপনি এখান থেকে পড়বেন। এই যে লাফটার ওয়াজ রেকর্ডেড অ্যাজ ইচ স্টুডেন্ট টুক এ টার্ন এট বিইং টিজড বাই দি আদার্স। আচ্ছা, তাহলে একটা একটা ইয়া পাওয়া গেল যে মানে একজন একজনকে টিজ করবে। ইনভলভিং দি ইউজ অফ মাইল্ডলি ইনসাল্টিং নিকনেমস, এটা 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 হলো গিয়ে ওই যে গভীরে ঢুকে যাওয়া। আমি তো ওইটা যাচ্ছি না, আমি যাচ্ছি আমার চয়েসের সাথে কোনো কিছু ম্যাচ অথবা এলিমিনেট করতে, মানে মূল কাজ থেকে সরা যাবে না। অ্যানালাইসিস রিভিল দ্যাট অ্যাজ এক্সপেক্টেড হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালস প্রডিউস মোর ডমিনেন্ট লাভস অ্যান্ড ফিউয়ার সাবমিসিভ লাভস। তার মানে যারা হাই স্ট্যাটাস তারা ডমিনেন্টই থাকে এবং কম সাবমিসিভ হয় relative to the low status individuals. Meanwhile, low status individuals were more likely to change their laughter based on. এখন দেখেন কেমন জানি মনে হচ্ছে, ওইখানে যা বলছে এখানে আরেক কথা বলতেছে। এখানে তো ওই যে রাইটারের সাথে দেখা হয় নাই প্রশ্নকর্তার, এই জন্যই রাইটার বলছেন তার ইয়ের কথা, কি বলে তার গবেষণার কথা। কিন্তু এইটুকু যে পড়ছি আপনার কি মনে হচ্ছে? So they change their position of power and therefore the answer is exchange roles. Exchange roles. এবং এখানে আমি দেখাতে পারবো যে পুরোটা পড়লেও আপনি এখানে ফ্রেন্ড, নট আনএবল টু লাফ, এমনকি পার্টলি ম্যাচও নাই। এখানে বাকি তিনটা হচ্ছে নট গিভেন ইনসাইড দি প্যাসেজ। এখানে বাকি তিনটা হচ্ছে নট গিভেন ইনসাইড দি প্যাসেজ। আমি শুধু সময় নষ্ট করবো না, বলে দিলাম। আচ্ছা, নট গিভেন ইনসাইড দি প্যাসেজ তিনটাই, কি আশ্চর্য! ওই যে বলছি না খাটাবে আপনারে, এই জন্য এলিমিনেটের চান্সও দেয় নাই, ওই জন্যই বড় প্যারার ভিতরে এটা সেট করছে। কি সবগুলা কি লজিক কি এখন একসাথে যাচ্ছে না লজিক গুলো? এইখানে বড় প্যারা আপনাকে খাটাবে, টাইম কিল করবে, এমনকি এলিমিনেটও করতে দেয় নাই। কারণ আপনি যদি রুল জানেন যে যখন একটি বড় প্যারা থেকে হয় এবং একটি উত্তর এখানে হবে, এটা আমি বুঝে গেছি, তখন আমার মানে লাস্ট 40% থেকে পড়া উচিত ছিল। এইটার টেকনিক এইটাই, এবং এটা মানে এমসিকিউ এর ভিতরে একবার হইলেও ঘটবে, এবং এটা বড় প্যারার ক্ষেত্রে বি কেয়ারফুল। যে চেঞ্জ দেয়ার লাফটার বেসড অন দেয়ার পজিশন অফ পাওয়ার, দ্যাট ইজ দি নিউ কামার্স। ওই যে নিউ ফ্রেন্ডস এর ভিতরে নিউ কামার্স, কিন্তু নিউ কামার্স এ কি ছিল? যারা চিনতো না তারা ফ্রেন্ড হয়ে গেল। দেখি তো ফ্রেন্ড আছে কিনা। নিউ কামার্স প্রডিউসড মোর ডমিনেন্ট লাভস, এখনো সেই, তার মানে ডমিনেন্ট সাবমিসিভ দুইটা রোল পাইছি আমরা। when they were in the powerful roles of teachers, তার মানে চেঞ্জ করছে। ডমিনেন্ট লাফটার ওয়াজ হায়ার ইন পিচ। এটা তো হচ্ছে গিয়ে আমার রাইটারের গবেষণার বর্ণনা, বাট আমি আমার কোশ্চেনের অ্যাঙ্গেল থেকে মাছ ধরার মতো উত্তর নিয়ে আসছি। অ্যাকচুয়ালি দি এক্সচেঞ্জ দ্য রোলস, এবং ফ্রেন্ডস, আপসেট এই ধরনের কোনো শব্দই নাই, সিনোনিমও নাই। ক্লিয়ার স্যার? বোঝা গেছে এটা? প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমরা মানে দুই একটা আলাদা আলাদা রুলস পাচ্ছি, কিন্তু এখন বলবো যে স্যার কোন রুলস ফলো করবো? এই যেই কয়টা বলবো এই কয়টা আপনার অভিজ্ঞতা ঝুলিতে রাখবেন। অন্য বিষয়ের উপরে প্যাসেজ এবং অন্য ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন, নতুন প্যারা, নতুন মানে নতুন প্যাসেজ, নতুন পরীক্ষা, কিন্তু এমসিকিউর ভিতরে এই জিনিসগুলো ঘুরে ফিরে বিভিন্ন সময় আসতে থাকবে। এই বিষয়গুলো, নট দি সাবজেক্ট ম্যাটার বাট দি ট্র্যাপস এবং টেকনিক্স। ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ, আচ্ছা বলেন তো, আমি বলেছিলাম যে আপনার প্রতিটা স্টেম পার্টে লোকেশন দিয়ে দিয়েছে, অর্থাৎ তারা এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে লোকেশন বলে দিলাম, পারলে বাইর কর। তাহলে এইটা কি এই 5টা প্রশ্নের ভিতরে ধীরে ধীরে কঠিন হতে থাকার কথা না বিষয়টা, যে প্যাচের পরিমাণ? তাহলে প্যাচের পরিমাণ যদি কঠিন হয়, তাহলে ব্যালেন্সিং ফ্যাক্টর অনুসারে এগুলো একেবারে ম্যাথমেটিক্যাল কিছু রুল এবং এথিক্স আছে তাদের প্রশ্ন করার নীতি আছে, ডিফিকাল্টির নীতি আছে, সাথে সাথে সমপরিমাণ সহজতা দিতে হবে। ঠিক আছে? যদি এইখানে, ঠিক আছে, এমন হয় যে এইখানে লোকেশন দিছে, তার মানে নিচে প্যাচ আছে। আচ্ছা, নিচে যদি প্যাচ আবার গভীর হয়, তাহলে সেই গভীর প্যাচ সলিউশন করার জন্য নিশ্চয়ই আরেকটা ইজি ওয়ে আছে। কারণ আমাদের কারোর সাথে গ্যাঞ্জাম নাই কেমব্রিজে, ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, ঠিক কিনা? কাজে এই থট গুলো তারা ফলো করে থাকে সবসময়। হ্যাঁ, এখন দেখেন এই প্রশ্নটা ভয়াবহ কঠিন, কারণ ধীরে ধীরে ডিফিকাল্টি বেড়েছে। যখন এরকম থাকবে প্রতিটা স্টেম পার্টে আপনার লোকেশন দেওয়া আছে, হয় শব্দের মাধ্যমে
বড় হাতের অক্ষরের মাধ্যমে, অথবা নাম্বারের মাধ্যমে, অথবা ফার্স্ট প্যারাগ্রাফ, ফিফথ প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফ বলার মাধ্যমে, তখনই মনে করবেন নিচে প্যাচ আছে, এবং সেই প্যাচের একটা সলিউশন আছে, অ্যান্টি প্যাচও আছে। এবং ধীরে ধীরে এই প্যাচটা বাড়তে থাকবে তখনই যখন স্টেম পার্টের লোকেশন গুলো দেওয়া থাকবে। 6টা প্রশ্ন আছে, 6 নাম্বারটা বেশি প্যাচ হবে, এবং তার জন্য আবার একটি অত্যন্ত সহজ মেথডও থাকবে। কেন প্যাচ দেখাই, মানে প্রথমে দেখাবো প্যাচের লেভেল, যে প্যাচ কি পরিমাণ বাড়ছে, তারপরে দেখাবো কত সহজে, মানে ওই যে সুতার গিট্টোর মতো একজন এসে টানাটানি করে আরো গিট্টু লাগায় দেয়, আরেকজন দেখে নিয়ে যে প্যাচ এক্সপার্ট, গিট্টু এক্সপার্ট, সে এসে একটা সুতার মাথা ধরে টান দেয়, সুরসুর করে সব খুলে আসে। তো ব্যাপার হলো এরকমই। আগে দেখাবো গিট্টুটা কোন লেভেলের। ফিফথ প্যারাগ্রাফ, হোয়াট ডিড দ্য রেজাল্ট অফ দ্য স্যান ডিয়েগো স্টাডি সাজেস্ট। তাহলে স্যান ডিয়েগো স্টাডি রেজাল্ট আমাদেরকে কি কি বলে। It is clear whether a dominant laugh is produced by a high or low status person. এখন যেটা বললো, কি বললো আবার, ইট ইজ ক্লিয়ার। ও আচ্ছা, ডমিনেন্ট লাভটা তাহলে হাই নাকি লো, এটা ডমিনেন্ট লাভটা দেখে বোঝা যায়। ফাইন, বুঝলাম। লো স্টেটাস ইন্ডিভিজুয়ালস ইন এ পজিশন অফ পাওয়ার উইল স্টিল প্রডিউস সাবমিসিভ লাভস। তার মানে লো স্টেটাস কে যদি পাওয়ার পজিশন দেয়, তাও তার অরিজিনাল সাবমিসিভটা বের হয়ে যাবে। The submissive loves of low and high status, এবং দুইটা মিলে যদি হয়, individuals are surprisingly similar. আচ্ছা, লো এন্ড হাই স্ট্যাটাস দুইজনেরই সাবমিসিভ লাভটা একই রকম। এখন হচ্ছে আবার হাই স্ট্যাটাস ইন্ডিভিজুয়ালস ক্যান অলওয়েজ বি আইডেন্টিফাইড বাই দেয়ার ওয়ে অফ লাফিং। এখন আপনাকে যদি বলি এটা ঢাইকা ওই পাশে যান, আপনার কোনো ওয়ে আছে বলেন তো মনে করার, কি করছিলেন? সত্যিটা বলেন। কি যে কইলো, মাথা ঝাঁকি দেওয়া ছাড়া কোনো গতি নাই। আপনি এটা, আমি আপনাকে বাজি ধরবো, আপনি আপনি 25 থেকে 30 বার পড়বেন, 50 বার পড়বেন, তাও আপনি মনের ভিতরে 4টা নিয়ে পাশে যেতে পারবেন না। এবং এখানে এমন একটা ব্যাপার ঘটছে যে ওই যে দুই একটা শব্দ নিয়ে ক্যারি করেও লাভ হচ্ছে না। এটা কি জানি একটা মানে নির্দিষ্ট স্টাডি রেজাল্ট, তো টোটাল ব্যাপারটাই মনের ভিতরে নিতে হবে। 4টা ব্যাপারই ক্যারি করতে হবে, হুইচ ইজ নিয়ার টু ইম্পসিবল। আর পরীক্ষার ওই চাপের ভিতরে তো পসিবলই না। কাজে এইটা হলো এই যে ধীরে ধীরে প্যাচ বাড়তে গিয়ে এই 31 নাম্বার লাস্ট এমসিকিউটাতে এসে, এমসিকিউ গ্রুপের ভিতরে লাস্টটা হলো 31 নাম্বার, 1 2 3 4 পঞ্চমটা এসে এই প্যাচ মেরে দিছে যে পারলে কোয়েশ্চেন ওই পাশে নিয়ে যা, বারবার খালি ওই পাশে যাবি আর এই পাশে আবি, উত্তর পাওয়া তো দূরের কথা, মনেই করতে পারবি না যে কি ম্যাচ করতে হবে। ব্যাপার তাহলে এখন কোথায় গুরুত্ব দিতে হবে এই সমস্ত ক্ষেত্রে? এই সমস্ত ক্ষেত্রে সলিউশন ইজ ইন দি স্টেম পার্ট। স্টেম পার্ট থেকে আপনি ওই যে পার্টিকুলারলির মতো এরকম ভয়াবহ কোনো অবজারভেশন পেয়ে ধুম করে উত্তরটা বাইর করতে পারবেন, এত কিছু না বুঝা। যেমন হোয়াট ডিড দ্য রেজাল্ট সাজেস্ট, আমাকে বলেন সবাই। এখন আপনার কি মনে হওয়া উচিত না, একটা প্যারাগ্রাফ বা দুইটা প্যারাগ্রাফে যদি একই একটা গবেষণা নিয়ে আলোচনা হতে থাকে, তাহলে কিভাবে আগায়? গবেষণার শুরু কি করা হয়েছে, তারপরে রেজাল্ট কোন দিকে থাকে বলেন আমারে, রেজাল্ট কোন দিকে থাকে? লাস্ট পার্ট। সান ডিয়েগো স্টাডি যেখানে শেষ হয়েছে, তার লাস্ট 2টা লাইন পড়লে উত্তর পাবেন, আর কিচ্ছু লাগবে না, কোনো বোঝাবুঝি নাই। তাহলে যা বলছিলাম দেখেন, যেহেতু প্রতিটার লোকেশন বলে দিয়েছে, লাস্টটা কঠিন হবে, কথা সত্য, কঠিনতার প্যাচ মারাত্মক হবে, কথা সত্য। 3 নাম্বার, যেহেতু লোকেশন দিয়ে দিচ্ছে আবার কঠিন মারাত্মক, তার এগেনস্টে আবার একটা সহজ একটা স্কিল থাকবে যেটা অবজার্ভ করতে হবে, এই কথাও সত্য। যেহেতু লাস্টে থাকে, অতএব এখন আমরা রিভার্স পদ্ধতি করব। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যেই ক্ষেত্রে এইটা খুবই প্যাচ মারাত থাকবে এবং এটাকে মনে ক্যারি করা সম্ভব হয় না, সেই ক্ষেত্রে জাস্ট এইটুকু নিয়ে সান ডিয়েগো থেকে লাস্টের অংশটুকু পড়ে স্টাডি রেজাল্ট তো একটাই থাকবে, ওইটা পড়ে নিয়ে এই পাশে এসে ম্যাচ করব, এইখান থেকে ক্যারি করে নিয়ে যাব না। অ্যানাদার স্কিল, এটা প্রায় লাস্ট এমসিকিউতে গিয়ে লাগতে পারে, বা লাস্ট 2টার ভিতরে একটা লিখে রাখেন, নাহলে বলে যাবেন। তাহলে আমরা ধরলাম এবিসিডি পড়েছে, কিছু মনে নাই, যেহেতু মনে নাই কাজে এবিসিডি পড়বই না, অথবা মানে না পড়লে কেমনে বুঝবো, যখন বিরাট লম্বা এবং একটা পড়ার পরে বুঝছি যে মাথা ঝাঁকি দিচ্ছে, বা 2টা পড়ার পরে ইট ইজ ক্লিয়ার ওয়েদার এ ডমিনেন্ট লাভ ইজ প্রডিউসড বাই হাই অর লো স্ট্যাটাস পারসন। কি কইলো রে ভাই, বুঝলাম না। লো স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল ইন এ পজিশন অফ পাওয়ার উইল স্টিল প্রডিউস সাবমিসিভ লাভস, অর্থ তো সবই বুঝতেছি, কিন্তু ব্যাপার কি করতেছে, এ থেকে বিয়ের পরিবর্তন কি বুঝতেছি না। ও বুঝছি, তাহলে উপরে কাহিনী রেজাল্ট, আচ্ছা লাস্টে গিয়ে ওই পাশে দেখে আসি, এটা বাদ বোঝা, এই হবে আপনার অবজারভেশন। ঠিক আছে?
এখন তাহলে স্যান ডিয়েগোতে যাই আমরা। স্যান ডিয়েগো তো এখানে আমাদের ছিলই, কিন্তু আমরা তো এটা পড়েই ফেলছিলাম। তাহলে দেখি এখন পরের প্যারাতে আছে কিনা। আমরা আগেরটা খোঁজার জন্য পড়ে ফেলছিলাম। আচ্ছা, র্যান্ডম গ্রুপ অফ ভলান্টিয়ার্স দেন লিসেন টু যে দেন, আচ্ছা এইটা যে ওইটাই চলতেছে, এটা আমরা কেমনে বুঝবো? র্যান্ডম গ্রুপ অফ ভলান্টিয়ার্স দেন লিসেন টু এন ইকুয়াল নাম্বার অফ, কোন শব্দটা দেখে আমরা বুঝবো দিস ইজ দি কন্টিনিউয়েশন? কোন শব্দটা দেখে? ফার্স্ট লাইনে আছে। আরো সহজ আছে, দেন, ভেরি গুড। দেন ইজ আ টাইম সিকোয়েন্স মার্কার। প্রথমে গরম পানি করি, দেন চা পাতা ছাড়ি, তার মানে চা পাতা বানানো চলতেছে। দেয়ার আফটার, তাহলে যে দেন, দেয়ার আফটার, আফটার দ্যাট, হ্যাঁ, এগুলো হচ্ছে টাইম সিকোয়েন্স মার্কার। সেই দেন দেখেই বুঝবো ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, চলতেছে। তাহলে এখন বুঝে গেলাম, আচ্ছা স্যান ডিয়েগো চলতেছে। তাহলে এখন লাস্টে চলে যাব। আমি এই কথা অনেকবার বলছি, হাউ এভার বাট এগুলির পরে মূল ইনফরমেশন থাকে, মনে আছে? মনে আছে? হাউ এভার বাট, তারপরের র্যাঙ্কিং ইম্পর্টেন্ট হলো এনি কানেক্টর, যেমন দাস। দাস আর হাওয়েভার যদি থাকে, তাহলে হাওয়েভারের অংশটুকু পড়লে উত্তর পাওয়ার সম্ভাবনা বেশি। যদি হাওয়েভার না থাকতো, তাহলে দাসের পরে উত্তর পাওয়ার সম্ভাবনা বেশি। কি বোঝাতে পারছি স্যার? এই বিষয়গুলো আর কি মানে কেমব্রিজ ইউজ করে, কারণ দাস দিয়ে সামারাইজ করা হয়, কিন্তু হাওয়েভার দিয়ে ফাইনাল কথাটা বলে দেওয়া হলো। হাওয়েভারের পরে প্রায় এরকম মানে ফাইনাল ওপিনিয়নটা দেওয়া হয় বা ফাইনাল স্টেটমেন্টটা দেওয়া হয়। হাওয়েভার high status individuals were rated as high status whether they produce their natural dominant laugh or tried to do a submissive one. তার মানে হাই স্টেটাস সে ডমিনেন্ট লাভ দেওয়ার চেষ্টা করুক অথবা সাবমিসিভ লাভ দেওয়ার চেষ্টা করুক, তাকে হাই স্টেটাসই মনে হয়। তার মানে হাই স্টেটাসকে সবসময় চেনা যায়। এখন আপনি খালি চেক করবেন ওই পাশে গিয়ে হাই স্টেটাসকে নিয়ে কোনটা বলা হয়েছে, চারটাও পড়তে হবে না, আপনি খালি একটু চোখ বুলাইলেই পাবেন। এই যে high status individuals can always be identified by their way of laughing. তাহলে এখানে সাবমিসিভ ডমিনেন্ট আর স্পেসিফিক করে দেয় নাই, জেনারেলাইজ করে ফেলছে ভেতরে গিয়ে। সাথে আরো বলছে যে ওয়ে অফ লাফিং হলো দুইটা, ডমিনেন্ট আর সাবমিসিভ। সো দেয়ারফর ডি ম্যাচেস এন্ড ডি ইজ দি অ্যান্সার। এখন দেখেন, এখন এইটারে দুই ভাবে নিবে একজন, এইটা কঠিন, আরেকজন বলবে অবজারভেশন গুলো দারুণ, কালেকশনে রাখলাম, পাইলে ইউজ করে দেবো। পাইছি রে ভাই। এখন কে কোন ভাবে নিবেন এটা আপনার ব্যাপার। দ্বিতীয়টাই হওয়া উচিত, যে অবজারভেশন গুলো কোথাও নেই, কেমব্রিজ এই কামগুলা করে, টের পাইছি। আগে আন্দাজি মান্দাজি করতাম, এখন অবশ্যই আগের চেয়ে বেশি হবে, আগের চেয়ে বাড়বে। এই কনফিডেন্সটা নিয়ে শিখবেন, কারণ আমি খুব ম্যাথডিক্যাল অবজারভেশন গুলো দিচ্ছি আপনাকে। আমরা আরেকটা করব, একটু ব্রেক নিয়ে নিচ্ছি, 5 মিনিটস ব্রেক, 5 মিনিট ব্রেক স্যার। IELTS reading and listening is kind of a mind game. এবং মনে রাখবেন, সাকসেস ইটসেলফ ইজ এ মাইন্ড গেম। সাকসেস ইজ এ মাইন্ড গেম। এমসিকিউ এটাতে আরো আছে, উপরে আছে। এটা প্রথমে বোঝানোর জন্য সুন্দর ছিল, এই জন্য এটা নিলাম প্রথমে আমি। আচ্ছা আমরা শুরুতে কি করবো দেখি, মনে আছে কিনা। ধরেন এই যে মানে এই কোশ্চেনটা পাইলাম, বাট শুরুতে কি করা উচিত? কি করা উচিত মানে উচিত না, মানে শুরুতে কোনটা করতে হবে মাস্ট? শুরুতে কি করব? ভেরি গুড, টাইটেল, থ্যাংক ইউ ভেরি মাচ। টাইটেল ছাড়া আমি বুঝবোই না কি নিয়ে কি চলতেছে, কিসের সাপেক্ষে আমি কিওয়ার্ড গুলাকে বুঝবো। এটা কি হাতির রচনা নাকি কি, নাকি কি কি কাহিনী, কিছুটা বোঝা যাবে, ফাইন, বাট তারপর একটু টাইটেলটা অবশ্যই দেখতে হবে। সো ফার্স্ট টাইটেল, কি নিয়ে এসে, তার সাপেক্ষে আমার বোঝাবুঝি চলবে, অবজারভেশন চলবে, বোঝাবুঝি তো না, অবজারভেশন। হোয়াট ইজ এক্সপ্লোরেশন? এক্সপ্লোরেশন বা নতুন কিছু আবিষ্কার করা, ট্রাভেল করা, এগুলা কি বোঝায়? উই অল আর এক্সপ্লোরার্স। যদি এক্সপ্লোরেশন মানে কেউ না জানেন, তাহলে অ্যাটলিস্ট এই যে এই মানে বুঝলে তো কোশ্চেনে চলে যাবে। এই মানে না বুঝলে অ্যাটলিস্ট দুই এক লাইন পড়ে নিয়ে রওনা দিবে, মানে এক্সপ্লোরেশন ব্যাপারটা বুঝে, মানে টাইটেল ক্লিয়ার হতে হবে। উই অল আর এক্সপ্লোরার্স আর ডিজায়ার টু ডিসকভার, এই যে তার মানে নতুন জায়গায় যাওয়া, মানে বা নতুন কিছু আবিষ্কার, এন্ড দেন শেয়ার দ্যাট নিউ ফাউন্ড নলেজ
is part of what makes us human indeed. ফাইন, বুঝছি। তাহলে এক্সপ্লোর এখানে ভ্রমণ, অ্যাকচুয়ালি যে নিউ প্লেস, নিউ নলেজ, এখানেও একই জিনিস। দ্য রাইটার রেফার্স টু ভিজিটার্স টু নিউ ইয়র্ক, তার মানে স্ক্যানেবল অ্যাকর্ডিং টু সেকেন্ড প্যারাগ্রাফ। বলে দিচ্ছে প্যারাগ্রাফ, স্টেম পার্ট গুলো একটু খেয়াল করতে হবে, তাহলে আপনার কাছে পরিচিত লাগবে ধীরে ধীরে। এগডন হিথ প্রত্যেকটা স্টেম পার্টে আপনাকে ক্লু দিচ্ছে। ইন দি ফোর্থ প্যারাগ্রাফ, ইন দি সিক্সথ প্যারাগ্রাফ, ইন দি লাস্ট প্যারাগ্রাফ, কিচ্ছা মোটামুটি একই রকম। ধীরে ধীরে কঠিন হতে থাকবে। লাস্টেরটা যদি বেশি বড় হয় আর প্যাচের হয়, তাহলে ওই পাশ থেকে বুঝে স্টেম পার্ট থেকে কোনো একটা অংশ নিয়ে, স্টেম পার্টের অংশটা নিয়ে এবং স্টেম পার্টের স্পেশাল অবজারভেশন নিয়ে ওই পাশ থেকে মানে প্যাসেজ থেকে ব্যাপারটা বুঝে নিয়ে এই পাশে এসে ম্যাচ করবেন লাস্টেরটা যদি এরকম হয়, যাতে মনে থাকে বিষয়গুলো। নির্দিষ্ট করে শেখাচ্ছে একদম। দ্য রাইটার রেফার্স টু ভিজিটর্স টু নিউ ইয়র্ক টু ইলাস্ট্রেট দ্য পয়েন্ট দ্যাট। ইলাস্ট্রেট মানে হচ্ছে ব্যাখ্যা করে বোঝানো। তার মানে রাইটার কি বোঝাতে চেয়েছেন? নিউ ইয়র্কের কথা, এই যে ভিজিটর্স টু নিউ ইয়র্কের কথা রাইটার নিচের কোন প্রসঙ্গে উল্লেখ করেছেন? এক নাম্বার এক্সপ্লোরেশনের, তো গরুর রচনার গরু, রচনাই তো এক্সপ্লোরেশন। সো দেয়ারফর আমি ইন্ট্রিনসিক এলিমেন্ট, আভ্যন্তরীণ এলিমেন্ট, মানে যে আমরা বলি সহজাত প্রবৃত্তি, বিইং হিউম্যান। তাহলে ইন্ট্রিনসিক এলিমেন্ট এবং হিউম্যান, তাহলে মানুষের সহজাত প্রবৃত্তি এটা। এই নিউ ইয়র্কের ভিজিটরের কথা উল্লেখ করেছেন মানুষের মানে যে মানে ভ্রমণের মানে সহজাত প্রবৃত্তি বোঝানোর জন্য। তাহলে ইন্ট্রিনসিক এলিমেন্ট এবং বিইং হিউম্যান, যদি ইন্ট্রিনসিক এলিমেন্ট উত্তর হয়, এই উত্তর হয়, তাহলে অবশ্যই এটার সিনোনিমাসলি কোনোভাবে থাকবে। বি, মোস্ট পিপল আর এনথুসিয়াস্টিক অ্যাবাউট এক্সপ্লোরিং। মোস্ট, নট অল। এখানে ইন্ট্রিনসিক যদি হয় তার মানে সবার, সহজাত প্রবৃত্তি মানে সবার। বিইং হিউম্যান তার মানে পুরা মানব জাতি, আর এটা বেশিরভাগ পিপল। এবং এনথুসিয়াস্টিক আগ্রহী, উৎসাহী, কিউরিয়াস, ইন্টারেস্টেড। এক্সপ্লোরেশন ক্যান লিড টু সারপ্রাইজিং রেজাল্ট, এটা একেবারেই নতুন, সারপ্রাইজিং রেজাল্ট দিতে পারে, আর বাকি কিচ্ছু লাগে না। মোস্ট, আবার মোস্ট, মোস্ট নিয়ে দুইটা, বিডি। ফাইন্ড এক্সপ্লোরেশন ডন্টিং। আচ্ছা ধরেন ডন্টিং মানে জানেন না, ডন্টিং কে ডন্টিং এ ডাকেন। আমি খুব প্র্যাকটিক্যাল সলিউশন গুলো দিতে পছন্দ করি, ঠিক আছে? ডন্টিং মানে আসলে ভীতিকর। হ্যাঁ, তো এটা না জানলেও আপনি আসলে, আচ্ছা ধরেন এটা আপনি জানেন না, এখন তাহলে কি হবে? তাহলে হবে কি, তার আগেই আপনি দুইটা এলিমিনেট করে উত্তর পেয়ে যাবেন, মানে এটা কামই লাগবে না। এই জন্য এটা সেট করা হয়েছে। নিউ ইয়র্ক বের করেন। নিউ ইয়র্ক লাস্টে, তাহলে কোথা থেকে পড়বো, কোন শব্দ থেকে পড়বো? কোন শব্দ থেকে পড়বো বলেন তো? কোন শব্দটা থেকে পড়বো? নিউ ইয়র্ক যেহেতু লাস্ট, দিস থেকে, দিস, দিস থেকে। নিউ ইয়র্ক তো লাস্ট ওয়ার্ড, তাহলে এটার ফার্স্ট লাইন থেকে পড়তে হবে না? এই যে এইটা বড় লাইন, দিস থেকে। দিস কোয়েস্টিং নেচার, কোয়েস্টিং নেচার, কোয়েশ্চেন থেকে কোয়েস্টিং, জানার আগ্রহ। কোয়েশ্চেন করা মানে কি? কোয়েস্ট করা। কোয়েস্টিং নেচার অফ আওয়ার্স। আওয়ার্স মানে কারা? এখানে তো আওয়ার্স মানে এখানে কারা? হিউম্যান। তাহলে আওয়ার্স এর, হিউম্যানের সিনোনিম আওয়ার্স, আর কোয়েস্টিং নেচার তার মানে কি? মানে মানুষের প্রবৃত্তি বা মানে এইটুকু পরে কি মনে হয় উত্তর কি হতে পারে? পড়ে পড়ে যেমন আমরা প্যাসেজ না পড়েই, যেমন প্রশ্ন পড়েই বুঝতে পারি যে এইটা তো ননসেন্স, এটা হতে পারে, এইটা বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এরকম দু একটাতে মনে হয়। একইভাবে পড়তে পড়তে পুরোটা না পড়েই মনে হতে পারে যে এটা তো এর দিকে যাচ্ছে, মানে যদি কিনা অন্যগুলা না হয়। আর নিউ ইয়র্ক যেহেতু, এই লাইন ছাড়া তো গতি নাই। ওই যে ইন্ট্রিনজিক নেচার, মানে ইন্ট্রিনজিক ইয়ে ছিল, মানে সহজাত প্রবৃত্তি। আনডাউটেডলি একেবারে শিওর করে বলে দিল, এমফেটিক ওয়ার্ড। আপনার যত এমফেটিক ওয়ার্ড আছে, যত মানে ওই যে মানে কানেক্টরস আছে, এই যে আপনার হাউএভার বলেন, দাস বলেন, দেয়ারফর বলেন, হ্যাঁ, তারপরে আপনি ওয়াইল বলেন, হ্যাঁ, তারপরে এই যে দো বলেন, তারপরে হচ্ছে কি আপনার এমফেটিক ওয়ার্ড, অ্যাবসলিউট ওয়ার্ডস, এগুলো সবসময় উত্তরের লাইনের ভেতরে থাকার সম্ভাবনা অনেক বেশি, প্রায় থাকে। তাহলে আনডাউটেডলি বলে দিয়েছে, আমরা আপনার ডাউট নাই আর কোনো, যে কোয়েস্টিং নেচার অফার্স আনডাউটেডলি হেল্প আওয়ার স্পিসিস। আবার আছে যে মানব জাতি, স্পিসিস মানে গোত্র, মানব গোত্র, স্প্রেড অ্যারাউন্ড দি গ্লোব, তার মানে সবার।
তাহলে কি এ হচ্ছে না? Just as it nowadays no doubt helped the last nomadic Pena maintain their existence in the depleted forest of Borneo and the visitor negotiate the suburbs of New York. ধরেন এখান থেকে নো ডাউটের পর থেকে বুঝলাম না আমি আপনাদেরকে বলেছিলাম অনেক কিছু না বুঝে উত্তর করা যাবে, কারণ উত্তর এখানে অলরেডি শেষ। আপনারা আর বাকি বুঝতে চাচ্ছেন কেন? কেন আপনি সময় নষ্ট করছেন? বাকি যদি বুঝতে চান তাহলে আপনি সেই লোক যে সময় পাবেন না এবং যে অন্য কিছুর ভিতরে আননেসেসারি জিনিসটা হারিয়ে যাবেন। দিস কোয়েস্টিং নেচার অফার্স আনডাউটেডলি, ঠিক আছে? তাহলে আপনি যদি বলেন যে দিসটা কি অন্যটা কি, দরকার নেই, আমার তো কোশ্চেন তো নিউ ইয়র্ক নিয়ে। নিউ ইয়র্কের সাথে হিউম্যান বিইং এর কোয়েস্টিং নেচার বা জানার আগ্রহকে সম্পৃক্ত করা হয়েছে। দেয়ারফর নিচে গিয়ে দেখি আর তো একটাও নাই, বাকি সবগুলাই ননসেন্স। মোস্ট পিপল এনথুজিয়াস্টিক এমন কথা বলে নাই। মোস্ট পিপল ফাইন্ড এক্সপ্লোরেশন ডন্টিং, ডন্টিং মানে বুঝি না, ধরেন জানি না, বাট ডন্টিং মানে ভীতিকর, সেখানে আমরা সারপ্রাইজিং রেজাল্ট তাও বলে নাই। এক্সপ্লোরেশন ইজ অ্যান ইন্ট্রিনসিক এলিমেন্ট, কোয়েস্টিং নেচার, তারপরে যেটা মানে অ্যারাউন্ড দি গ্লোব হিউম্যান স্পিসিস এর ভিতরে আছে। সো এক্সপ্লোরেশন মানুষের সহজাত প্রবৃত্তি, এটাই তো বলছে নাকি? এখন বলতে পারেন স্যার এই যে ব্যাখ্যাটা এটা তো বুঝলাম না, ঠিক আছে, বোঝার দরকার নাই তো। মানে এই ব্যাখ্যা, এই যে এইটার ব্যাখ্যাটা, এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনাকে উল্টা জিনিস মনে করা দিতে হবে। এই লাইনের বাইরে আপনার বোঝার দরকার নেই, কারণ কোশ্চেনটা শুধু নিউ ইয়র্ক দিয়ে এবং নিউ ইয়র্ক দিয়ে একটি লাইনই আছে, তার ভিতরে একটা পার্ট বুঝছেন একটা পার্ট বুঝেন নাই, যেটা বুঝছেন এটাই মানে এর সাথে মিলছে, আর কিছু বোঝার দরকার আছে? মানে আপনার একটা মানে লজিক থাকতে হবে, আপনি কিভাবে উত্তরটা সিলেক্ট করলেন, এরকম কিছু হবে না। দেখেন এইটা কি হবে, আপনি চিন্তা করেন বাকি তো একটা তো দেখি নাই। এনথুসিয়াস্টিক, ইন্টারেস্টেড, সারপ্রাইজিং, এই ধরনের কোনো শব্দই তো নাই ওই লাইনে, এক লাইনের ভিতরে। তো তাহলে কেমনে কি, তাহলে এই উত্তর, কারণ ওইটার বেশিরভাগই মিলছে। শেষ। ইটস এ লজিক্যাল ডিডাকশন, যৌক্তিক সিদ্ধান্ত। According to the second paragraph, what's the writer's view of explorers? কোন শব্দটা এখানে গুরুত্বপূর্ণ? রাইটার্স ভিউ। তার মানে এই যে বললাম রাইটার্স ভিউ, আমি বললাম আপনি মাথা নাড়লেন, হইলো না কিছুই, আপনি শিখলেন না কেন? রাইটার্স ভিউ আমি কেন বললাম, আপনি কেনই বা মাথা নাড়লেন? আমি যে চিন্তা করছি আপনি তো এটা চিন্তা করেন নাই, তাহলে ওই চিন্তাটা আনতে হবে। কারণ রাইটার্স ভিউ আমাকে বলে দিচ্ছে লেখার ভিতরে রাইটার দুই ধরনের জিনিস ব্যবহার করেন না। কেমনে জানবো স্যার? যে বললেই বুঝবেন, জানেন তাই তো। একটি হচ্ছে কালেক্টেড ইনফরমেশন, অপরটি হচ্ছে কালেক্টেড ইনফরমেশনের ভিত্তিতে রাইটারের নিজের সিদ্ধান্ত। এছাড়া কি আর কিছু হতে পারে? কিনা? যখন এটা একটা রিসার্চ বেজ একটা লেখা অথবা একটা প্রবন্ধ, এটা তো আর গল্প না যে যে বানাই না কথা লিখবে, ইমাজিনেশন এখানে আসবে না। হ্যাঁ, হুইচ অ্যাপ্লাইজ টু স্টোরি রাইটিং। একটা কালেক্টেড ইনফরমেশন, তার উপরে আলোচনা সমালোচনা। আরেকটা হচ্ছে রাইটারের নিজের ক্লেম, যতই আমার মনে হয় এরকম, কিন্তু যতই ওইটা বলুক না কেন আসলে ব্যাপারটা এরকম, আমার মনে হয় বলা লাগে না, যতই এরকম হোক না কেন আসলে ব্যাপারটা এরকম, তখন আমি বলতেছি, তাই তো। তাহলে এই যে রাইটার্স অ্যাটিটিউডটা, যেই লাইনের ভেতরে এই টোনটা পাওয়া যাবে, সেখানে রাইটার আই বলতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, ওই যে বললাম না, হাউ এভারের পরে যেমন রিসার্চ ফাইন্ডিং থাকে, হাউ এভারের পরে প্রায় ওপিনিয়নও দেওয়া হয়, একটু আগে বলছি না, বাটের পরে দেওয়া হয়। তাহলে আমাকে দেখতে হবে সেকেন্ড প্যারাগ্রাফে রাইটার্স এক্সপ্লোরারদেরকে নিয়ে রাইটারের ভিউ কোনটা। আচ্ছা, যখন এরকম ভাবে বুঝে ফেলবেন, আরেকটু সহজ করে দিচ্ছি আমি, আরো সহজ করে দিই স্কিল গুলা, তাহলে আপনি গুছায় রাখতে পারবেন। আপনার ব্যাগের ভিতরে অনেক কিছু আছে, মলম আছে, ছুরি আছে, চাকু আছে, মানে ছুরি আছে, নেল কাটার আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আপনার প্যারাসিটামল আছে। মানে এই চারটা আপনার কাছে সেকেন্ড জাম লাগে, আর আপনি প্যারাসিটামল আর মলম একটা চেম্বারে রাখেন, ব্যাগের ভিতরে চেম্বার করে নেন, তাহলে যে ওষুধ জাতীয়, হ্যাঁ, পেন্সিল কাটার, ছুরি, কাঁচি, মানে কাটার জাতীয়, এটা এক জায়গায় রাখেন, তাহলে কি আপনার তখন লোড কমে যাবে না স্কিলটার? তাহলে এখন আমি আপনাকে এই যে অনেকগুলা কথা বললাম, এটাকে একটা স্পেশাল একটা অবজারভেশন দিচ্ছি। যখনই ওই যে পার্টিকুলারলি সিগনিফিকেন্ট, তারপরে হোয়াট ডিড দ্য স্টাডি সাজেস্ট ইন দি ফাইন্ডিংস, মানে লাস্টে হবে পার্টিকুলারলি, মানে কি সবগুলোই থাকতে পারে, একটি আলাদা নির্দিষ্ট। কাজে এই শব্দটার সিনোনিমাস কোনো বা ভাব পাইলে আমি বুঝে যাব যে ওইটা নিয়ে কি বলছে। এখানে রাইটার্স ভিউ, তাহলে কোনটা বর্ণনা কোনটা রাইটার ক্লেম করতেছেন, এইটা বুঝতে পারলে ওই লাইনে উত্তরটা আছে। এই ধরনের ক্ষেত্রে মানে স্টেম পার্টে দুই ধরনের করি, একটা হচ্ছে জেনারেল কিওয়ার্ডস
আরেকটা হচ্ছে সিগনিফিকেন্ট কিওয়ার্ডস, মানে ইন দ্য ব্যাক অফ দি ওয়ার্ডস দেয়ার ইজ সামথিং এলস আন্ডারস্ট্যান্ডিং। যেমন রাইটার্স ভিউ বলতে এখানে বোঝাবে তাহলে তার মানে ওইখানে গিয়ে বর্ণনাও থাকবে এমনি, আবার রাইটারের একটা ভাব থাকবে নিজের কথা। তাইলে এই যে বুঝছি এক্সট্রা কিছু বুঝছি, রাইটার্স ভিউ শব্দের পরিবর্তে এক্সট্রা কিছু বুঝছি, সেই ক্ষেত্রে যে লাস্টেরটার মতো এটা পড়বেনই না, সেই ক্ষেত্রে এটা পড়বেনই না। যখন আপনি জেনারেল কিওয়ার্ড নিলেন তখন এইটার প্রত্যেকটা চয়েস থেকে কিওয়ার্ড নেবেন। যখন আপনি এক্সট্রা কিছু বুঝছেন তখন আপনি এটা পড়বেনই না। এন্ড দিস ইজ হাউ ইউ সেভ ইউর টাইম এন্ড বি মোর স্কিলড। যেমন রাইটার্স ভিউ অফ এক্সপ্লোরার্স, আমি কোন আশায় পড়বো না, আশায় পড়বো না যে আমি বুঝতে পারবো দুইটা লাইন পড়লে এই লাইনটা জেনারেল স্টেটমেন্ট যেটা সাধারণত ট্রু, পরের লাইনটা রাইটার একটা স্ট্যান্ড পয়েন্ট নিচ্ছে নিজস্ব, যেটাও ট্রু, বাট এটা রাইটারের টোন আছে। তাহলে তো আমার নিচেটা ধর পড়া লাগে না, ওখান থেকে রাইটারের টোনে যা আছে ওইটা নিয়ে এসে ম্যাচ করবো। কি কথা কি বুঝাতে পারছি? কথা কি বোঝাতে পেরেছি কিনা আমি স্যার? যখন আপনি এক্সট্রা আন্ডারস্ট্যান্ডিং পাবেন আদার দেন দি বেঙ্গলি মিনিং, কোথায়? স্টেম পার্টের একটি দুটি কিওয়ার্ড যা আমরা নেই। জেনারেল কিওয়ার্ড সিস্টেমে গেলে নিচের থেকেও কিওয়ার্ডস নিতে হবে ব্রাঞ্চেস থেকে। আর যদি এক্সট্রা কোনো আন্ডারস্ট্যান্ডিং আসে তাহলে পার্টিকুলারলি সিগনিফিকেন্ট মানে তার মানে সবগুলোই থাকতে পারে কিন্তু একটা স্পেশাল, তাহলে স্পেশাল ভাবটা ভিতরে খুঁজলেই এই পাশে চেক করে পাবো। ওইটার ক্ষেত্রেও ওই করা উচিত ছিল সেন্টা ক্রুজে, বাকিগুলোও পড়ার দরকার ছিল না। মানে যখন আপনি বুঝতে পারবেন সামথিং এলস, তাহলে মানে দেখে মানে আমরা অ্যাপ্লাই করলেই বুঝবো। দেখেন একটা পড়লাম না, ধরেন এক্সপ্লোরারদেরকে নিয়ে রাইটার্স ভিউ কি, সবগুলোর ক্ষেত্রে না, যেখানে স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং থাকবে স্টেম পার্টে। এবং সেকেন্ড প্যারাগ্রাফ বলে দিছ, সেকেন্ড প্যারাগ্রাফও বলে দিচ্ছে, তাই না? Over the years we have come to think we have কি রাইটার্স নাকি না, উই হ্যাভ কি রাইটার্স নাকি না, উই মানে উই হিউম্যান বিং। দেখেন উই এর ভিতরে ভাব আছে দিস ইজ নট দি রাইটার্স, তাহলে কি এই লাইন পড়বো নাকি পড়বো না? পড়বো না। কত দ্রুত উত্তর পাবেন কল্পনা করতে পারবেন না আপনি। আমি আমার কিছু স্পেশাল অবজারভেশন আপনাদেরকে শেখাচ্ছি এগুলো। এখন তাহলে আপনি পড়বেন দ্যাট, আবার হাউ এভারও পাইছি, আর এই তো রাইটার্স ভিউ। কেমব্রিজ কি এগুলো চিন্তা ভাবনা করে দিছে বলে আপনার মনে হচ্ছে না? যে এর শানে নজরুল বুঝবে সে দ্রুত উত্তর পেয়ে আগায় যাবে। That however doesn't take away from the fact that এই যে রাইটারের ভিউ, কিন্তু কোথাও লেখা নাই যে রাইটার নিজে বলতেছেন, তাহলে উই দিয়ে রাইটার না। হাউএভার, হ্যাঁ এইখানে একটা রাইটারের আন্ডারস্ট্যান্ডিং আছে, হাউএভার পরে প্রায় পার্সোনাল ওপিনিয়ন এবং পার্সোনাল অ্যাটিটিউড আসে। Doesn't take away from the fact that, আরে কি ফ্যাক্ট কও না বাবা, that we all have this inquired instinct, ওই যে ওই আগেরটার মতোই, ওই প্রথমটার মতোই আমাদের সবারই উই অল হ্যাভ, তার মানে মানব মানে মানুষের সবারই এই জানার আগ্রহ রয়েছে ইভেন টুডে। And that in all sorts of professions, whether artist, marine biologist, astronomer, boarders, the unknown are being tested each day. এবং মানে মানে এইটা কি, এটা তাহলে আগের কথাটারই একটা স্পেসিফিক এক্সাম্পল, যে যত বড় জ্ঞানী লোকই হোক না কেন তারা সবাই আননোনকে প্রতিদিন টেস্ট করছেন এবং জানার চেষ্টা করছেন। তাহলে এইটা একটা আমাদের মনের জানার ইচ্ছা সবার। হ্যাঁ বলেন কোনটা, বলেন কোনটা? সো এটা কি টাইম সেভ করছেন আপনার? শুধু টাইম সেভই করে নাই, আপনার অ্যাকিউরেসি পর্যন্ত নিয়ে আসছে, আপনার অ্যাকিউরেসি পর্যন্ত নিয়ে আসছে। কারণ আমি উল্টা ভাবে করছি, সেন্টেন্সের ভাব থেকে রাইটার্স ভিউ এর ভাব ধরছি, আর রাইটার্স ভিউ তো একটাই, ওইখান থেকে এনে এখানে মিলাইছি শেষ। তাহলে এটা তো সবসময় হবে না, যে কখন হবে? যখন আপনি স্টেম পার্টে আপনি বিশেষ কিছু বুঝে যাবেন এভাবে রাইটার্স ভিউ, আপনি যখন জানবেন যে হ্যাঁ রাইটার্স ভিউ ওপিনিয়ন এরকম আছে, তখন আপনি ওই ওপিনিয়নের ল্যাঙ্গুয়েজ পাবেনই। কেমব্রিজ ওইভাবেই সেট করে রাখছে, কেমব্রিজ ওইভাবেই সেট করে রাখছে, কারণ যে কোনো একটা ইংলিশ লেখার ভিতরেও ওই যখন আপনি আপনার ভিউ দিবেন সবসময় আই অপাইন, আই বিলিভ, ঠিক আছে, এইভাবে দিতে হবে আমার কোনো কথা নাই। এই রিডিং এর ম্যাটেরিয়ালটা হচ্ছে রাইটিং এর জন্য আদর্শ ম্যাটেরিয়াল, রাইটিং শেখার জন্য। কাজে খেয়াল করবেন রিডিং এর জন্য প্রশ্ন অ্যানালাইসিস হচ্ছে স্কিল, আর রিডিং এর যে ম্যাটেরিয়ালটা লেখা আছে পৃথিবীর বিখ্যাত সব রাইটাররা লিখেছেন, তাদের ওই সেন্টেন্স স্ট্রাকচার গুলো থেকে আমার রাইটিং মডিউলে শেখার বিষয়। আর আমরা করি উল্টা, রাইটার যা লিখছেন পৃথিবী বিখ্যাত ওইটা নিয়ে মারাত্মক বোঝাবুঝির চেষ্টা করি আমরা এই নাদান মানুষ। এই জন্যই উল্টা, পুরোটাই উল্টো রাজার দেশ, ঠিক আছে, উল্টো রাজার দেশে চলার কারণে এই অবস্থা। এখন দেখি, দ্য রাইটার রেফার্স টু এ ডেসক্রিপশন অফ একজন হিট টু সাজেস্ট দ্যাট, তাহলে একজন হিট পড়ি,
একজন হিট দিয়ে খুঁজে বের করবো। আচ্ছা দেখি এখন কি যে হার্ডি, তাহলে হার্ডি ওয়াজ রাইটিং অ্যাবাউট হিজ ওন এক্সপিরিয়েন্স অফ এক্সপ্লোরেশন, তাহলে ওন এক্সপিরিয়েন্স। মিস্টেকেন নেচার অফ এক্সপ্লোরেশন, তাহলে মিস্টেকেন এক্সপ্লোরেশন, এক্সপ্লোরেশনের সংক্রান্তে ভুল ইয়ে করেছেন। হার্ড ইজ এইমস টু ইনভেস্টিগেট পিপলস ইমোশনাল স্টেটস, ইমোশনাল স্টেটস, তাহলে নির্দিষ্ট আবেগের নাম থাকতে পারে ভিতরে। ইমোশনাল স্টেট যেহেতু জেনারেলাইজড ওয়ার্ড, কেমনে বুঝলেন জেনারেলাইজড ওয়ার্ড? ওই যে দুঃখ, কান্না, হাসি, এগুলো সব ইমোশনাল, স্পেসিফিক ইমোশনাল অবস্থা। কাজে ভেতরে যদি ওইটা থাকে, ভেতরে স্পেসিফিক থাকে, এখানে জেনারেলাইজ থাকে, তাহলে এটা উত্তর হতে পারে। হার্ড ইজ এইম ওয়াজ টু শো দ্য অ্যাট্রাকশন অফ আইসোলেশন, আইসোলেশন মানে তো আমরা সবাই জানি পৃথক করা, তার মানে মানুষ ঘুরতে যায় নিজেকে পৃথক করতে। তাহলে কি কি আছে? ওন এক্সপেরিয়েন্স, মিস্টেকেন, ইমোশনাল স্টেটস এবং আইসোলেশন। মনে রাখার দরকার নাই, একজন হিট পাইলে। এখন ওই যে আগেরটার অর্ধেক মেথড আর কি, মনে রাখার দরকার নাই। ধরেন এটা আমি না পড়া, ওই যে আগেরটা যেমন না পড়া বাইর করছিলাম, ওই পাশ থেকে আইনের পাশে মিলাইছিলাম, এটা তো তা করি না, একটু দেখছি, তো ওইটুকু খালি বেনিফিট, মনে রাখার দরকার নাই। ওই একজন হিতের পরে যা আছে আচ্ছা আবার মিলাইলে পেয়ে যাবো। শুধু সাইকোলজিক্যাল সেট আপ আসলে, যে কিভাবে আপনি মেন্টাল ওয়ার্কটা করবেন। এই যে আমি যে কথাগুলো বলছি, এইটা আপনার মেন্টাল শক্তি বাড়াবে, এবং এই মেন্টাল শক্তি না বাড়াইলে আপনি স্কিল হতে পারবেন না। একজন হিট, a fictional area of uncultivated land and use the landscape to suggest the desires and fears of his characters. এক লাইনের ভিতরে আছে desires, fears, বলেন উত্তর কি? বলেন উত্তর কি? ইমোশন। desire, fear এগুলো ইমোশন, একটা পজিটিভ দিছে, একটা নেগেটিভ দিছে, সো ইমোশনটা হলো উত্তর। The fourth paragraph, the writer refers to a golden age. গোল্ডেন এজ, যে গোল্ডেন এজ, এই যে ইনভার্টেড কমা, তার মানে এইটার ভিতরে পাওয়া যাবে মোটামুটি এই এই হিসাবেই পাওয়া যাবে, অর্থাৎ এটাকেও চোখ দিয়ে খুঁজে বের করা যাবে। টু সাজেস্ট দ্যাট, ফোর্থ প্যারাগ্রাফে গোল্ডেন এজ কি সাজেস্ট করেছে? The amount of useful information produced by exploration has decreased, তার মানে ওই যে আমরা মানে শুরুতে পড়েছিলাম যে এক্সপ্লোরেশন কি করে, আননোনকে জানায়, তাহলে এইটাই যে ইনফরমেশন, নতুন জায়গায় গেলাম, আমি একটা ইনফরমেশন দিলাম, তাহলে এই ইনফরমেশন দেওয়ার পরিমাণ কমে গেছে। ফিউয়ার পিপল আর ইন্টারেস্টেড ইন এক্সপ্লোরিং দেন ইন 19th সেঞ্চুরি, যেটা সময় তুলনা করা হয়েছে এবং বলা হয়েছে এখন কম এক্সপ্লোরেশন হয়। রিসেন্ট ডেভেলপমেন্টস হ্যাভ মেড এক্সপ্লোরেশন লেস এক্সাইটিং, তাহলে এখন এটা এখন কমে গেছে। তাহলে কমে যাওয়া দুইটা, বি হলো নাম্বার অফ পিপল কমে গেছে, আর সি হলো এক্সাইটমেন্ট কমে গেছে, লেস এক্সাইটিং হয়েছে। উই আর রং টু থিঙ্ক দ্যাট এক্সপ্লোরেশন ইজ নো লঙ্গার নেসেসারি। ডাবল নেগেটিভ আছে, মানে যে অ্যান্টোনিম এবং নেগেশন দুটো মিলে আসলে পজিটিভ। তার মানে উই শুড থিঙ্ক দ্যাট, we should think that exploration is still more necessary or much necessary, মানে এখন আর এক্সপ্লোরেশন দরকার নাই, এটা যদি চিন্তা করি তাহলে আমরা রং। তার মানে এক্সপ্লোরেশনের কিছুই হয়নি এখনো, আরো অনেক বাকি আছে। আচ্ছা বলেন তো দেখি এখান থেকে কোন ব্যাখ্যাটা একটু অন্যরকম, মানে নর্মাল কিছু স্টেটমেন্ট আর একটু অন্যরকম একটা ব্যাখ্যা, বোঝা যাচ্ছে। ইউ শুড চেক ফর, সো পারহ্যাপস ডি, কমে যাওয়া নিয়ে তিনটা। হ্যাঁ আচ্ছা দেখি আমরা গোল্ডেন এজ, কোন প্যারাগ্রাফে বলছে? আচ্ছা কোন প্যারাগ্রাফে বলে নেই, গোল্ডেন এজ আছে শুধু। তারপরের অঞ্চলে চেক করি যেখানে পেয়েছিলাম, সেকেন্ড প্যারাগ্রাফ পেয়েছি, তারপরে আছে গোল্ডেন এজ, দেখি তো গোল্ডেন এজ, গোল্ডেন এজ, গোল্ডেন এজ, এই যে গোল্ডেন এজ, ওখানে ইনভার্টেড কমা ছিল, কিন্তু মানে ইনভার্টেড কমা দিয়ে বুঝিয়েছে যে শব্দটা এরকমই থাকবে। আর গোল্ডেন এজ ইনভার্টেড কমা ভিতরে থাকলে শব্দটা চেঞ্জ হয় না। আচ্ছা এখন তাইলে এখান থেকে আমাদের পড়া উচিত, এখান থেকে পড়ে বলেন তো। এই যে 19th সেঞ্চুরি, as if the process of discovery, as if মানে যেন, যেন মানে কিন্তু আসলে না,
ভাব, যেন মানে ভাব। ব্যাস এমন ভাবে কথা বললো যেন খুব জ্ঞানী, তার মানে আসলে বেটা বেটা জ্ঞানী না। তাহলে as if the process of discovery is now on the decline, তাহলে as if এর কারণে কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম যে মানে যেন এটা কমে গেছে, দো ওই যে উল্টা কথা, দো দিয়ে উল্টা নয়। The truth is that we have named only 1.5 million, অনলি বলছে মাত্র 1.5 মিলিয়ন প্ল্যানেটস, মানে 1.5 মিলিয়ন, 1.5 মিলিয়ন স্পেসি বা গোত্রর নাম আমরা জানি। তার মানে আরো কত বাকি আছে, and there may be more than 10 million। অর্থ কি? মানে এতে কি বুঝাইলো? বুঝাইলো যে কিছুই এখনো জানা হয় নাই। সো দ্যাটস হোয়াট টোল্ড ইন দি, মানে ইন ডি। এবং বলছিলাম যেই ক্ষেত্রে খুব বেশি এরকম ইনডাইরেক্টলি থাকে, সেই ক্ষেত্রে বাকি তিনটা নট গিভেন ইন দি প্যাসেজ থাকে, অলমোস্ট নট গিভেন ইন দি প্যাসেজ থাকে। দেখেন এই রুল, মানে ওই আগেরটার জন্য যা প্রযোজ্য এটার জন্য একই রকম প্রযোজ্য, দুই একটা কমন পড়ে যাবে দেখবেন। কি বললাম? যদি খুব ইনডাইরেক্টলি থাকে তাহলে বাকিটা নট গিভেন থাকে, তাই না? ওই যে সান্তা ক্রুজ স্টাডিতে পাইলাম না আমরা, সান্তা ক্রুজ স্টাডিতে পাইলাম না যে এক্সচেঞ্জ রোলস, আপসেট মাপসেট কিছুই নাই, কারণ ওখানে রাইটারের মতো স্টাডির বর্ণনা দিয়ে গিয়েছিলেন, কিন্তু আমরা কোশ্চেনের সাথে মানে কোনো কোনো ইয়ে খুঁজে পাচ্ছি না। তাহলে এই কারণেই বাকি তিনটাকে এলিমিনেট করতে পারি নাই, এবং এটা বড় প্যারার ভেতরে ছিল, ইনডাইরেক্টলি ছিল। তাহলে ইনডাইরেক্টলি যখন খুব থাকে উত্তরটা খুবই ইনডাইরেক্টলি থাকে, কারণ অন্য কনটেক্সটে রাইটারের বর্ণনা চলছে, রাইটার উদাহরণ দিয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে তখন দেখা যাবে যে অন্যগুলাকে এলিমিনেট করা লাগে না, ওই কথাই নাই। In the sixth paragraph, when discussing the definition of exploration, the writer argues that আচ্ছা, the writer argues that, তার মানে রাইটার নিজের মতামত কোথায় প্রকাশ করেছেন? আর্গুমেন্ট মানে কি? তার নিজের লজিক কোথায় প্রকাশ করেছেন? হ্যাঁ, তাহলে সিক্স প্যারাগ্রাফে চলে যাই। সিক্স প্যারাগ্রাফ কোনটা? ওটা থেকে গুণ আসতে হবে তো। 1, 2, 3, 4, 5, 6, যেটা each definition is slightly different and tends to reflect the field of endeavor of each pioneer. It was the same whoever I asked. The prominent historian would say exploration was a thing of the past. The cutting edge scientist would say it was of the present, and so on. They each set their own particular criteria. They মানে কি? ওই যে প্রফেশন, ওই যে হিস্টোরিয়ান। তাহলে রাইটার বলছেন হিস্টোরিয়ান, তাহলে হিস্টোরিয়ান বলতেছে ইট ওয়াজ এ থিং অফ দি পাস্ট। হিস্টোরি যেহেতু পাস্ট, সায়েন্টিস্ট সবসময় প্রেজেন্ট নিয়ে কাজ করে, এই কারণে উনি বলতেছেন এটা প্রেজেন্টের, অ্যান্ড সো অন, এবং একই কাহিনী চলতেছে। দে ইচ সেট দেয়ার ওন পার্টিকুলার ক্রাইটেরিয়া, দে ইচ মানে কি? যার যার প্রফেশনে। দ্য কমন ফ্যাক্টর ইন দেয়ার অ্যাপ্রোচ বিইং দ্যাট দে অল হ্যাড, আনলাইক মেনি অফ আস, মানে আমাদের সাথে কম্পারিজন করে তারা এরকম না, আমাদের মতো না, who simply enjoy travel or discovering new things, both a very definite objective from the outset and also a desire to record their findings. আচ্ছা ধরেন পরেরটা প্যাচ লাগলো, কিন্তু আপনি তো বুঝলেন যে হিস্টোরিয়ান তার মতো দেখে আর সায়েন্টিস্ট তার মতো দেখে, যে যে যার দৃষ্টিকোণ থেকে দেখে। বলেন কোনটা উত্তর? মাঝে মাঝে খুব সিম্পল আন্ডারস্ট্যান্ডিং গিভস ইউ ভেরি অ্যাকিউরেট অ্যান্সার্স। Historians and scientists have more valid definitions than the general public. কম্পেয়ার করে তাদের ডেফিনিশনকে ভালো বলছে তা না, বলছে যে যে যার যার মতো বলছে। তাহলে কোনটা উত্তর? ডি তো উত্তরই না, কারণ বলছে আপনি দেখেন তাদের ডেফিনেশন নিয়ে কোনো মন্তব্য করে নাই, খালি কে কিভাবে ডেফিনেশন দিছে এটা নিয়ে বলছে, and therefore A is the clear answer। এবং আরো ব্যাপার আছে, বলছিলাম হুবহু যদি মিলে যায় একাধিক শব্দ তাহলে উত্তর হয় না। দেখেন তো, হিস্টোরিয়ান, সায়েন্টিস্ট, এটা দিয়ে আপনার টান দিছে, আর এখানে কি করছে? প্রফেশনাল ইন্টারেস্ট জেনারেলাইজ করছে। আবারও কি সেই রুল অ্যাপ্লাই হচ্ছে না যে সিনোনিমাসলি যদি কোশ্চেনে জেনারেলাইজ থাকে অথবা সিনোনিমাস থাকে তাহলে উত্তর, হুবহু থাকলে উত্তর নয়। মনে রাখতে হবে এগুলো।
In the last paragraph, the writer explains that he is interested in. আচ্ছা, যখন এই যে আমরা বুঝে যাই যে ভেতরে ওইটা নির্দিষ্ট করে পাওয়া যাবে, মানে যে এক্সট্রা কিছু বোঝা, অথবা একদম ভেতরে কোন কোন লাইনটার ভিতরে, প্যারাগ্রাফ তো বলেই দিছে লাস্ট প্যারাগ্রাফ, কিন্তু কোন লাইনটার ভিতরে ওই যে ওপিনিয়ন, ঠিক আছে, কোথায় গেলে পার্টিকুলার, এখানে কোনটা দেখলে বোঝা যাবে যে আমি ওই লাইনটা পাবো, বলেন তো? স্টেম পার্টে, স্টেম পার্টের কোন অংশটা দেখলে বুঝবো যে আমি পড়া ছাড়াই ভিতরে পাবো? স্টেম পার্টের বলছি, স্টেম পার্ট। ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টেড, রাইটার, রাইটার কোনটাতে আগ্রহী, এটা কি বুঝবেন না আপনি? তাহলে নিচেটা পড়ার দরকার নেই। রাইটারের পার্সোনাল ইন্টারেস্ট কোনটাতে আছে? বড় প্যারা কি করবেন? বড় প্যারা কি করবেন? শেষের দিকে পড়বেন। আবার যদি একটা হাউএভার থাকে তাহলে তো পাইয়ে গেলেন। দেখেন, কথাগুলো বারবার 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 প্রমাণিত হবে যদি আপনি মনে রাখতে পারেন। বারবার এই জিনিসগুলো পাবেন। এগুলো 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 একটু হাই লেভেল ট্র্যাপ আর কি, হ্যাঁ, বাট এগুলো জেনে গেলে আর কোনো হাই লেভেল না, আমার কাছে হাস্যকর লাগে। না, হাস্যকর না, মানে আমার কাছে খুব মজা লাগে, ইন্টারেস্টিং লাগে। হাস্যকর ঠিক বলা ঠিক হবে না, বিকজ অফকোর্স হাই লেভেল ট্র্যাপস। হ্যাঁ, কোনো মানুষ এটা সাহস করবেন না যাই নিচে দিয়ে গিয়ে দেখি, নিচে একটু চোখ বললে হাউএভার পাইলি, ও আচ্ছা, হাউএভার পরে তো উত্তর থাকে। তাহলে এখন দেখি, আবার যদি ইন্টারেস্ট পাওয়া যান এখানে, তো তাহলে তো কথা তো 100% সত্য। This is to disregard the role of human mind has in conveying remote places, and this is what interests me. তাই রে। তাহলে কি ইন্টারেস্ট? এই যে কলম দিয়ে বলা আছে, হাউ আ ফ্রেশ ইন্টারপ্রিটেশন। ফ্রেশ ইন্টারপ্রিটেশন মানে কি? নতুন ব্যাখ্যা। ইভেন অফ এ ওয়েল ট্রাভেলড রুট। এটা কি এক্সপ্লোরেশন নিয়ে ছিল না? তবে যখন আপনি একটা লাইন এভাবে পেয়ে যাবেন, এত লাইনের ভিতরে না হারায়, তখন এই লাইনটা ক্লিয়ার না করলে ওই পাশে গিয়ে কিন্তু ম্যাচ হবে না। ক্লিয়ার মানে বাংলা মানে না, আবারও বলি, মনে করাই দেবো, ক্লিয়ার মানে সিগনিফিকেন্স বোঝা, দরকার হলে এক্সাম্পল দিয়ে। কারণ আপনি তো অনেক কিছু থেকে বেঁচে আসছেন, কাজে এখানে একটু টাইম মানে ইনভেস্ট করেন। হাউ অফ ফ্রেশ ইন্টারপ্রিটেশন, কি নিয়ে কথা হচ্ছিল? এক্সপ্লোরেশন, এটা বলে গেলে হবে না। ইভেন অফ এ ওয়েল ট্রাভেলড রুট, তার মানে মনে মনে চিন্তা করেন, আমি অনেকবার নোয়াখালী গেছি, কিন্তু নোয়াখালী সংক্রান্ত নতুন একটা ব্যাখ্যা পাইছি। এতবার যাওয়ার পরেও এই ব্যাখ্যাটা আমার কাছে নতুন। ক্যান গিভ ইট রিডার্স নিউ ইনসাইটস, আমাকে নতুন ইয়ে দিল, নতুন তথ্যের মাধ্যমে নতুন দর্শন দিল। তার মানে এই যে ওয়েল ট্রাভেলড রুট মানে কি? অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু সেই সংক্রান্তে যে নতুন ব্যাখ্যা, নতুন দর্শন, এইটাই রাইটারের ইন্টারেস্ট। আমি যে বললাম আপনার, যখন আপনি অন্যটা বাদ দিয়ে আপনি পেয়ে যাবেন এরকম করে, তখন আপনার এটা ভালো করে বুঝতে হবে। তাহলে তো যেই লাভ সেই কোথায় গেলো, তাহলে তো ওগুলো পড়ে আসতে হতো। নো, কারণ ওগুলো পড়ে আসতে গিয়ে, ওইটা বুঝতে গিয়ে যে সময় নষ্ট হইতো, তারপরে এইখানে এসে আবার এইটা ওই একই বুঝতে হইতো। তাহলে এইখান থেকে হাওয়ার থেকে যে নিচের দিক থেকে ধরছি, ওই পুরাটাই আসলে মাপ পাইছি। বিরাট এক কনফিউশনের জগৎ থেকে মাপ পাইছি। এইটা বুঝা আসলেও এইটা একই রকম ভাবে বুঝতে হইতো। আপনি যদি ডাইরেক্ট এটাই যে আমি ভালো করে বুঝতে বলছি, ওটা তো আপনি ওইটা পড়ে আসলেও বুঝতে হইতো, মানে এইটুকু বুঝতে হইতো, তাই না? সো দেয়ারফর এই কুইক ধরতে পারাটা লোকেশন, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। কোনটা উত্তর? দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে ওয়েল ট্রাভেলড রুট, অনেকবার যাওয়া জায়গা, আর একটা হচ্ছে নিউ ইনসাইট বা ফ্রেশ ইন্টারপ্রিটেশন, একই জিনিস। তাহলে দুইটা পার্ট, দুইটা পার্টের সিনোনিম পেতে হবে। একটা আমাকে বলেন, ওয়েল ট্রাভেলড এর জন্য এখানে কোন কোন শব্দটি আছে, কোন চয়েসের কোন শব্দটি আছে? আর নিউ ইন্টারপ্রিটেশনের জন্য কি আছে? নিউ ইন্টারপ্রিটেশনের জন্য আছে নিউ লাইট, আর ওয়েল ওয়েল ট্রাভেল রুটের জন্য আছে প্লেসেস দ্যাট মে বি ফ্যামিলিয়ার। যখন দুই পার্ট সিনোনিমাসলি মিলবে, 100% শিওর থাকবেন দিস ইজ দ্য অ্যাকিউরেট অ্যান্সার। এবং প্রতিটা পার্ট আবার যে প্লেসেস, ফ্যামিলিয়ার, একটা পার্টে আবার দুই তিনটা অংশ আছে। আবার আরেকটা পার্ট কি? নিউ লাইট, এই যে ডাবল ডাবল ওয়ার্ড। তাহলে একাধিক ওয়ার্ড মিলে, একাধিক ওয়ার্ড হলে ফ্রেজ বলে। তাহলে একটা ফ্রেজ মিলে গেল, আরেকটা ফ্রেজও মিলে গেল, মানে একই চয়েসের। আপনি 100% শিওর থাকেন আপনার কাম সারা হয়ে গেছে, এটাই উত্তর। আপনার বাকি পুরোটাও কিছু ম্যাচ করতে হবে না। খালি মানে এইভাবে মেকানিক্স ভাবে কাজ করা যায়। ওয়েল ট্রাভেলড, ফ্যামিলিয়ার, নিউ ইন্টারপ্রিটেশন বা ফ্রেশ ইন্টারপ্রিটেশন, নিউ লাইট। উত্তর বি, একদম অঙ্ক, ম্যাথামেটিক্স। একজন বলছেন কোশ্চেন নাম্বার 38, দেখি তো এটা কি।
ও, এটা তো সামারি ফিলিং, আমরা এটা নেক্সট ক্লাসে করব। সামারি ফিলিং দুই রকমের হয়, একটা হচ্ছে কি আপনি ওই যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস, এটা সামারি, এটা এটা আমরা নেক্সট ক্লাসে করব। একটা হচ্ছে ডাইরেক্ট প্যাসেজের ভেতর থেকে নেবেন, আর একটা হচ্ছে এরকমই থাকে, নিচে বক্স থাকে, এই বক্সে আবার শব্দ থাকে, তার মানে এটা সামারি ফিলিং উইদাউট ক্লু, আর একটা হচ্ছে সামারি ফিলিং উইথ ক্লু। এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, হ্যাঁ। এইটা এবং ফ্যাক্টর ফাইন্ডিং, এই দুটো আমরা নেক্সট ক্লাসে শিখবো, সামারি ফিলিং এবং ফ্যাক্টর ফাইন্ডিং। এটা যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস এর যে রুল ছিল সেটা থাকবে, প্লাস কিছু এক্সট্রা নলেজ থাকবে। ফিল ইন দি ব্ল্যাঙ্কস এর কি রুল ছিল? অ্যান্টিসিপেশন লাগবে, সার্চিং মানে স্ক্যানিং ওর স্কিমিং কিওয়ার্ড লাগবে, তো ভেতর থেকে যেমনি করি এমনি করবো। হ্যাঁ, শুধু পার্থক্য আছে কিছু, এই পার্থক্যগুলো আমি শিখিয়ে দেবো। ম্যাচিং হেডিং তো আমরা করেছি, ম্যাচিং হেডিং তো আমরা করে আসলাম, ম্যাচিং হেডিং তো। তো তাহলে উইথ ক্লু এন্ড উইদাউট ক্লু বোথ আমরা নেক্সট ক্লাসে করবো।